একদম ছোটোবেলা থেকেই শুরু করি। আমার ছোটোবেলা কাটছে একদম মানে বিনা শাসনে আর কি। আমি ছোটোবেলা থেকেই মানে খেলাধুলা পছন্দ করতাম বেশি। আর এই নাটক, যাত্রা, সিনেমা দেখা এগুলাতে খুব আগ্রহ ছিলাম আমি। এগুলার থেকে ছোটোবেলা থেকে আমি এইগুলা নেশার মানে ছিলাম আর কি। ছোটোবেলায় এগুলা মানে কোনো বাড়িতে যদি টিভি থাকতো ওই বাড়ির থেকে আমি মানে সরতাম না। আচ্ছা। টিভিতে ছবি হইতো, ছবি দেখতাম। আর ওই যে প্রতি শুক্রবারে ছবি হইতো যে এগুলা দেখতাম। আর গ্রামের মধ্যে রাত্রের বেলায় ওই বিসিআরসের যেগুলা বলে আর কি, ওই বিসিআরসে 3 টাকার টিকিট কেটে না প্রায় আর কি প্রতি বৃহস্পতিবারে শুক্রবারে এরকম আইনা দেখতো। ওই রাত্রে 3 টাকার টিকিটে 3টা ছবি দেখাইতো, এগুলা দেখতাম। আর যদি কোথাও গ্রামে মাইক মারতো মানে যাত্রা অথবা নাটক মানে এগুলো হইতো, ওই জায়গার নামটা আমি শুনে রাখতাম। আচ্ছা। শুনে রাখলে পরে আর আমরা আমার মানে কয়েকটা সমবয়সী ছিল 4-5 জন। এই 4-5 জনে করতাম কি গ্রুপিং করে ওদের সাথে 4-5 জনে গেতাম ওইখানে হাইটে গেতাম গা। আচ্ছা। তো এভাবেই আমার দিনগুলা মানে ছোটোবেলার দিনগুলা কাটছে। আর যখন একটু বুঝতে শিখলাম মানে তখন আমার বাড়িতে আমার বড় ভাই, আমরা 4 ভাই বোন, আমি সবার ছোট ফ্যামিলির। জি। ফ্যামিলির সবার ছোট আমি। আর আমার বড় ভাই বোন 2টা যে বিয়ে হয়েছে আমার বুঝমান হওয়ার আগে আমি দেখি নাই যে আমার বড় বোন 2টা যে বিয়ে হয়েছে। এটা আমি মানে এখন আমার স্মৃতিশক্তিতে মনে আসে না। আচ্ছা। যে আমার বড় বোনের বিয়ে খাইছি কি মানে এরকম বড় বোনের। তারপর আমি লেখাপড়া করতে পারিনি তেমন, কারণ লেখাপড়া করতে পারিনি কেন সেটা হয়েছে আমার বড় ভাইয়ের জন্য। মানে বড় ভাই একটা মেয়ের সাথে সম্পর্ক করছিল, সম্পর্ক করাকালীন পরে ওইখানে আমার মানে ফ্যামিলিতে অনেক বড় আর্থিক মানে জরিমানা লাগে, ওরা মানহানি কেস করছিল। আচ্ছা। এমনি গ্রামে একটা বিচার হয়েছিল, ওই বিচারের মাঝখান থেকে মানে চেয়ারম্যান মেম্বার ওরা সবাই ছিল, ওইখান থেকে আমার বড় ভাইরে মানে উঠাইয়া নিয়ে আসছিল আমার মামা বিচার থেকে। উঠাইয়া নিয়ে আসার পরে চেয়ারম্যান মেম্বাররা মানে বাদী হয়ে আর মেয়ের মা যেটা আর কি ওই মেয়ের সাথে সম্পর্ক করতো, মানে দেখা করতে যায় গ্রামে যা হয় আর কি, ওই মেয়ের সাথে দেখা করতে যায় সন্ধ্যাবেলা দেখা করতে যায় মানে গ্রামে আর কি মানে গুজব রটাইছে যে মেয়ের সাথে এরকম খারাপ কাজ করছে। তখন আমি মানে এতটা বুঝি না আর কি, এখন বুঝি যে বড় ভাই কেন দেখা করতে গেছে, কি কারণে গেছে এখন হয়তো বুঝি, তখন তার এত কিছু বুঝি নাই। তো দেখা করতে গেছে, এই দেখা করতে যায় পরে আরেকজনে মানে মানে ধরতে পারে নাই। ওইখানে ওই যে বড় ভাই যে স্যান্ডেল একটা প্রমাণস্বরূপ জিনিস ওইখানে রাইখা চলে আসছিল। পরে রাইখা চলে আসে, সেই প্রমাণ সূত্র ধইরা পরে মানে ওই মেয়েটার সাথে বিয়ে দেওয়ার জন্য পরে গ্রাম্য একটা সালিশ ডাকে। সেই সালিশের থেকে আমার বড় ভাইরে মানে আমার মামা, আমার ছোট মামা ওইখান থেকে নিয়ে আসা পরে। আচ্ছা। আমার ভাইগনারে কে বিয়ে দেয়, কিভাবে বিয়ে দেয় সেটা দেখবো আমি। পরে ওইখান থেকে পরে আমার মানে চেয়ারম্যান মেম্বাররা সব এক হইয়া, গ্রামের মানুষ সব এক হইয়া যে এত বড় সাহস যে গ্রামের সালিশ থেকে চেয়ারম্যান মেম্বার সহ এখান থেকে মানে তার ভাইগনারে এখান থেকে নিয়ে যায়, আমরা বিচার করি, আমাদের বিচার মানে না। সেখান থেকে নিয়ে আসার পরে নিয়ে এসে বললো পরে আমার ভাইয়েরে পাঠাইয়া দিল মানে অন্য এক জায়গায়। মানে আমাদের বাড়ি হচ্ছে পুরান বাড়ি আর একটা সখীপুর টাঙ্গাইল জেলা, এখানে হচ্ছে নানির বাড়ি। আচ্ছা। ওইখানে পাঠাই দেয়, আমার চাচার বাড়িতে পাঠাই দেয়। আচ্ছা। চাচার বাড়িতে পাঠাই দেয় পরে এখানে মানে মানে জরিমানা করে অনেকগুলা টাকা আমাদের। ওই মেয়ের বিয়ে না করার পর্যন্ত অনেকগুলা টাকা মানে ওই যে চেয়ারম্যান মেম্বাররা যে বিয়ে দিতে হবে না, বিয়ে করতে হবে না, মানে একটা ক্ষতিপূরণ অনেকগুলা টাকা জরিমানা করে। তখন আমরা আর্থিকভাবে অতটা সচ্ছল না। আচ্ছা। তখন মানে আমার বাবা কৃষি কাজ করে, আবার মাঝে মধ্যে মানুষের বাড়ির কাজও করে, এরকম ভাবে সংসারটা চলে আর কি। আচ্ছা। পরে মানে আমাদের কিছু জমি ছিল, ওই জমিগুলা বিক্রি করে তখন ওই বড় ভাইয়ের জরিমানা দেয় আর কি। বড় ভাইয়ের সাথে আপনার বয়সের পার্থক্য কত? বড় ভাইয়ের বয়সের পার্থক্য 6-7 বছর। জমি বিক্রি করে বড় ভাইয়ের এইসবের কাজে জরিমানা দিতে হয়। পরে জমি বিক্রি যে করে, জমি বিক্রি করে তখন ওই বড় ভাইয়ের জরিমানা দেয়। জরিমানা দেওয়ার পরে আমার সংসারে যে একটা মানে আর্থিকের দিক দিয়ে যে পড়ে যায়, এর কারণে পরে বড় ভাই করে কি
তার কিছুদিন পরে তার বড় ভাইয়ের বিয়ে করায়। আচ্ছা। মানে অল্প কিছুদিন পরে হুম বিয়ে করায়। সেই বিয়ের বউ নিয়ে আসা পর কিছুদিন সংসার 6 মাস সংসার করে আমার ওই বড় ভাইয়ের যে বিয়ে করা। হুম আর ওই যে মেয়ের সাথে সম্পর্ক ছিল হুম ওই মেয়ের সাথেও আবার বড় ভাই মানে মানে সম্পর্কটা চালিয়ে যেত হুম। বিয়ে করে আনার পরেও। এটা বাড়ির থেকে মানে বিয়ে করাইলো আমার এগুলোর গার্জিয়ানরা। সাথে আপনার জীবনের সম্পর্ক কি? এখানে আমার জীবনটা মানে আমার বড় ভাইয়ের কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে অনেকটা। কিরকম? যেমন এই যে বড় ভাই যে এইটার সাথে হুম মানে যখন ওই মানে বিয়ের সাথে বিয়ে করলো পরে পরবর্তীতে করলো কি ওই মেয়েটারেই হুম ওই বউ থুইয়া ওই মেয়েটারেই ওই যে মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়েটারে নিয়ে পালাই গেল বড় ভাই আবার। আচ্ছা। তখন আমাদের সংসারে মানে এমন একটা পর্যায়ে চলে যায় মানে খুব আর্থিক দিক দিয়ে সমস্যায় পড়ে যায়। আচ্ছা। তখন মানে আমার যখন মানে স্কুল জীবন তখন আমি ক্লাস 2তে পড়ি, যাই আর কি স্কুলে যাই, প্রাইমারি স্কুলেতে যাই। হুম আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলে যাই। তখন আমরা দুবেলা মানে ঠিক মতো খাবার পাইতাম না তখন। হুম। এর মধ্যেই বড় ভাই কাজগুলা করছে। আচ্ছা। ঠিক মতো ভাত যে খাবো আমি মানে আমরা সবাই মিলে যে খাবো 3 বেলা এই খাবারটা আমরা তখন পাইতাম না। হুম ওইখান থেকে পরে আমার এই মা করলো কি আমার বাবা যে বাড়িতে কাজ করতো হুম ওই বাড়িতে আমার ওরা অফার দিল যে তোমার ছেলের এখানে দাও, আমার কিছু গরু বাছুর আছে সেগুলো দেখবে আর তোমাদের মানে তোমার ছেলের লেখাপড়া করাবো। হুম হুম লেখাপড়া করাবো, তোমরা আমার টুকটাক একটা কাজ মানে কাজগুলা করব, গরুগুলা দেখাশোনা করবে, মানে বিকালবেলায় আসা আর সকালবেলায় স্কুলে যাবে, আমরা লেখাপড়া করাবো। এরকম চুক্তিতে তখন আমার ওইখানে দিল। আচ্ছা। দেওয়ার পরে পরে তারা শুধু আমাকে কাজই করাইতো খালি শুধু। তাদের অনেক জমি জমা ছিল, হুম তারা খালি কাজ করাইতো আমাকে। গরু পালাইতো, মানে গরু মাঠে চড়াইতাম, মানে ধান মলাইতো গরু দিয়া অনেক 4-5টা গরু একখানে করে ধান মলাইতো। তারপরে ক্ষেতের থেকে ওই কামলা জামলা লইতো, যে এইগুলা কামলা লইতো অনেকগুলা, এই কামলা নিয়ে খাবার নিয়ে গেতাম। তারপরে তাদের সাথে কাজ করতে হইতো, সব ধরনের কাজই করতে হইতো আমার। পরে ওইখান থেকে মানে পরে আমি ওইখান থেকে চলে আসলাম যে মা আমার তো এরকম বাড়িতে বললাম যে আমার তো অনেক কষ্ট, মা ওইখানে খাবার দেয় ঠিক মতন 3 বেলা আমি খাইতে পারি, কিন্তু আমার ওইখানে দেওয়া সব ধরনের কাজই করায়, ভারী কাজও করায়, সব ধরনের কাজ করায়, আমি কি করব। ওইখান থেকে চলে আসলাম আমি না কইয়া চলে আসলাম। পরে তারা ওইখান থেকে আসলো, আমার ওই যে মহিলার বাড়িতে কাজ করতাম আমি, যে ভাইয়ের বাড়িতে, পরে এই মহিলা আসলো, পুরুষ লোকটা না আসা মহিলা আসতো, আমি কাকি কইয়া ডাকতাম আর কি মহিলাটারে। পরে কাকি আইসা আমাকে অনেক রিকোয়েস্ট করলো যে চল তুই এখন তোকে টাকা দেব, মাসে কিছু করে টাকা দেব, তুই এখন চলে আসলি, মানে এভরিথিং ওইখানে যা আছে সব ধরনের কাজই করতাম আমি। ওইখানে হাড়ি পাতা মানে হাড়ি পাতিলগুলো আছে না, সকালবেলা এইগুলা দিয়ে আমার মাজাইতো, মানে সকালবেলা হাড়ি পাতিলগুলো এইগুলো আমাকে মাজাইতো এরা, হাড়ি পাতলও মাজাতো। হ্যাঁ সকালবেলা এগুলাও করাইতো আমার দিয়ে, পুকুর পাড়ে ঘাটে নিয়ে দিত, নিয়ে পরে বলতো, আদর করতো, আবার আমাকে আদর করেই বলতো যে আইনাল তুই এগুলা আস্তে আস্তে মাছ হইতো, আমি বাড়িতে অন্য কাজগুলা করতেছি, তুই আস্তে আস্তে মাছ হই। খুব আদর করতো, খাওয়া দাওয়ায় কোনো ডিপিট দিত না, তারা যা খাইতো তারা সাথে নিয়েই খাইতো। খাওয়ার দিক দিয়া মনে করেন যে আমার পরিপূর্ণ দিয়ে রাখতো, এদিক দিয়ে মানে আমাকে কষ্ট দিত না, কিন্তু সব ধরনের কাজ আমাকে দিয়ে করাইতো, ভাই কাজ মানে এই কাজগুলো আমাকে দিয়ে করাইতো। পরে ওইখান থেকে আমি 2 বছর নিয়ে 3 বছর করার পরে আমি ওইখান থেকে চলে আসলাম। আচ্ছা। চলে আসার পরে এইখান থেকে এই যে ঢাকায় আসলাম আমি, মানে গার্মেন্টস জগৎটার মধ্যে যে আসলাম আমি, ওইখান থেকে চলে আসা পরে মারে বললাম যে মা আমাকে কিছু টাকা দাও, আমার বাড়ির পাশে একজনে কাজ করে সাভারে, ওর জানতাম খালি সাভার কাজ করে, আমি এইটুকুই জানতাম, সাভার মানে যেই জায়গাটায় থাকতো এই জায়গাটার নাম জানতাম আমি। আচ্ছা। ওর কাছে শুনছিলাম আমি। আচ্ছা। পরে ওইখান থেকে মানে বাড়ির থেকে আমি 2,500 টাকা নিয়ে 2,500 টাকা নিলাম, এটা 2001 সালে কি 3 সালে তখন আসলাম আমি। 2,500 টাকা নিয়ে তখন আমাকে দিল মা, মানে ওইখানে 3 মাস কাজ শিখতে হইব, 3 মাসের মানে কাজ শিখে আমাকে ও বলছে যে 3 মাস মিনিমাম কাজ শিখতে হইব তোমার, 3 মাস মানে নিজের খাইতে হইব, নিজের খাইয়া তোমার কাজ করতে হইব, 3 মাসের মধ্যে কোনো বেতন তুমি পাবা না। আমাকে এরকম একটা দিছিল দেখে আমি এই কারণেই পরে ওই মা টাকাটা কিভাবে দিছিল, আরেকজনের কাছ থেকে দেনা করে আইনা দিছিল,
ধার কইরা ওকে। ধার করে এনে দিছিল মা আমাকে। তো ওই টাকাটা নিয়ে আমি মানে সাভারের উদ্দেশ্যে রওনা দিই। সাভার Okay. আমি গেলাম। ওকে। সাভার যাইয়া হেরা শুধু খালি ওই জায়গার নামটুকু জানতাম যে ওরা ব্যাংকটেক থাকে, মানে ওরা বাসা কোথায় এগুলো আমি কিছু চিনতাম না। হুম। তখন এই আবদুল্লাপুর আইসা এই দিক দিয়া কোন দিক দিয়ে যাওয়া লাগে মানুষের কাছে জিজ্ঞেস করতাম যে সাভার যাবো তো কোন দিক দিয়া, জিজ্ঞেস করে পরে আস্তে আস্তে গেতাম। হুম। পরে সাভার স্ট্যান্ডে যখন নামছি নাইমা তখন বেলা আসরুক্তর টাইম, নামার পরে ওইখান থেকে আমি দোকানে বসে একটা রুটি আর একটা কলা খাইছি। হুম। পরে ওই মুরব্বী বেটা আমার দিকে বলে, তুমি বাড়ি কোথায় বাঁচতা? ওরা আমি বললাম যে আমার বাড়ি তো এই ময়মনসিংহ জেলা ভালুকা থানা। কয় তুমি কোথায় আসছো এখানে? হুম। আমার জিজ্ঞেস করতেছে। পরে আমি বলছি যে আমি যে এখানে যে ব্যাংকটেক জায়গা কোনটা, ব্যাংকটেক জায়গার নামটা কোনটা, আমি ব্যাংকটেকে আসছি। কয় ব্যাংকটেক তো এই অনেক দূর, ওইখান থেকে রিক্সা নিয়ে আরও তোমার 10 টাকা ভাড়া লাগবো, হুম। বাস ভাড়া লাগবো সাভার স্ট্যান্ড থেকে। ওকে। পরে আমি কইলাম যে আমি ওইখানে যাব। পরে চাচারে বললাম যে চাচা আমি কোন থেকে বাসে উঠবো? কয় চাচা পরে দেখাই দিল, কয় ওই সামনে আগায় দেখো ডাকতেছে হুম। ব্যাংকটেক এদিকে ডাকতেছে, তুমি ওইখান থেকে গাড়িতে উঠে যাও। হুম। পরে আমার ওই ব্যাংকটেক ওইটা যে একটা জায়গার নাম এটা আমি জানতাম না। আচ্ছা। ব্যাংকটেক ওইটা একটা জায়গার নাম। পরে আমি ওইখানে যাই, আমার ব্যাংকটেকের একটা গেটের সামনে নামায়া দিল যে এটাই ব্যাংকটেক। আমি ওই গাড়ির হেল্পারের বারবার বলতাম যে ভাই আমি চিনি না, আমার একটু ওই জায়গা মতনে নামাই দিয়ে যান। হুম। পরে আমার গেটের সামনে নামাই দিল, গেটের সামনে নামাই দিছে। পরে আমি তো হতভঙ্গ, এটা তো আসলে ওই জায়গার নাম। আর আশেপাশে সবাই জিজ্ঞেস করে পরে আমি কইলাম যে তো এখানে সোয়েটার ফ্যাক্টরি কোনটা? পরে এক লোকে আমার বললো কই সোয়েটার ফ্যাক্টরি আছে ওই কোনারে, নদীর ধারে একটা ফ্যাক্টরি আছে। এটা কোন জেলা, মানে কোথায় আসতেছেন? ঢাকাতে? হ্যাঁ এটা ঢাকাতে। হুম। তারপর? ওই যে সাভার এলাকায় ব্যাংকটেকে। সাভারে? হ্যাঁ সাভার। হুম। আসতেছেন মূলত কাজ খোঁজার জন্য? কাজ খোঁজার জন্য। রাইট। তারপর? মানে ওইখানে পরে আমি ফ্যাক্টরিতে আবার ওই যে আমার বাড়ির পাশে একটা লোক থাকে, হুম। আমার বাড়ির পাশে ওই ফ্যাক্টরির পিএম, ওইটা আমাদের গ্রামেরই। হুম। ওই ফ্যাক্টরির যে পিএম বড় পোস্টের একটা লোক, ওইটা আমাদের গ্রামেরই। হুম। ওইখানে চাকরি করে ওই ফ্যাক্টরিতে। হুম। তো ওইখানে গেলাম আমি, যাওয়ার পরে ওইখানে মানে যাই ওই ফ্যাক্টরিতে যাই দেখি ছুটি হয়ে গেছে। তারপর? পরে ওইখানে ফ্যাক্টরি ছুটি হয়ে গেছে, পরে ফ্যাক্টরিতে পাইলাম না। পরে ওইখানে ঘুরে পরে আমি একটু সামনে আগাইছি, আমি নিয়ত করছি যে রাত হয়ে গেছে অনেক, রাত্রে 10টা বাজে। পরে আমি ভাবছি যে কোথায় থাকবো, ওদের বাসা তো পাইলাম না। ওই ফ্যাক্টরিতে থাকলে হয়তো খবর দিলে মানে নিয়ে আসতো, কালকে সকাল ছাড়া তার হবে না। হুম। আমি নিয়ত করছি যে মসজিদে থাকবো আজকে, হুম। মসজিদে ঘুমাবো। ছোটোবেলার থেকে ওই যে এইগুলা ব্রেন মাথার মধ্যে কাজ করতে কেমনে, হুম। ওই যে ছোটোবেলায় যে আমি ওদিক সদিক ওই যে মানে নাটক সিনেমা দেখতাম, হুম। এগুলা আর কি মানে আমার একটা ব্রেনের মধ্যে কাজ করতো যে আচ্ছা। কোথায় থাকবো। পরে আমি কইলাম যে আমি মসজিদে ঘুমাবো আজকে। ওই মসজিদের পাশে গেছি, পরে আমার বাড়ির পাশেই দিয়ে আরেকজন ওই পেঁয়াজি টেয়াজি সিঙ্গারা টিঙ্গারা এইগুলো বেচতেছে। পরে ওর বাসায় নিয়ে গেলাম, ওর বাসায় পরে ওর দেখা করলাম সামনে যায়। পরে কই তুই কই থেকে? পরে আমি কইলাম যে আমি তো এরকম বিষয়, আমি তো বিল্লালের বাসায় যাব। কয় বিল্লালের বাসা তো অনেক দূরে, কয় এখন তো আর সম্ভব না, আমি দোকান করতেছি, কয় এখন আমার বাসায় চল, পরে কালকে তোরে দেখা করে দিব, কালকে দেখা করাই দিব। পরে ওর বাসায় গিয়ে যাই, এখানে খাওয়া দাওয়া করে থাকলাম। থাকার পরে পরের দিন হুম। সকালবেলায় ওই বিল্লালের বাসায় নিয়ে গেল আমাকে, ওরা অফিসে যাওয়ার আগে বিল্লালের বাসায় নিয়ে গেল। পরে আমি তো বিল্লালে বললাম যে আমি তো কাজ করতে আইছি, আমি তো কাজ শিখবো, হুম। কাজ শিখবো, তো আমাকে কাজ শিখিয়ে দেন, কীভাবে কাজ শিখতে হয়, কীভাবে কী করতে হয়। আমনের উপরে আইছি আমি, আমার তো এখানে আর কেউ নাই, আম্মা আমনের কাছে পাঠাইছে, আপনি আমাদের কাজ শিখিয়ে দেন। পরে ওরা আমাকে ওই সোয়েটারে মানে কাজ শিখতে হয়, মানে হাতে কাজ করতে হয়, কাজটা নিজের খরচে খাইয়া শিখতে হয়। ওইটা প্রোডাকশনের কাজ, ওইটা প্রোডাকশন যখন আপনি দিবেন তখন থেকে আপনার ওইখানে আমাকে মানে ওই ফ্যাক্টরিতে ওইখানে আমার মানে গেট পাস হইল না, মানে কাজ শিখার মতো অনুমতি হইল না। আচ্ছা। হইল না। পরে আমি নিজে বাজে পরে ওর পাশেই ওই সাদাপুর, ওই সাভার এলাকায় সাদাপুর একটা গ্রামে নতুন একটা ফ্যাক্টরি চালু হইলো। পরে আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে ওইখানে মানে কাগজপাতি জমা দিয়ে কাজ শিকার গেট পাস বের করলাম আমি নিজে বাজেই। কাজ শিকার গেট পাস বের করে পরে ওইখানে কাজ শিখলাম। কাজ শিকার পরে ওইখানে আমি প্রথম বেতন পাইলাম 2600 টাকা মনে হয়। কাজ শিকার পরে 2600 টাকা বেতন পাইলাম। 2600 টাকা বেতন পাইয়া পরে
মারে ফোন করলাম। আমি মানে তখন ওই যে 60 টাকা মিনিট লাগে নাকি ফোন করতে, ওই ফোন দিয়া ফোন করলাম বাড়িতে যে মা আমি তো কাজ শিখছি, এটা 2 মাস পরে মনে হয়, আমি তো কাজ শিখছি, কাজ শিখা এত টাকা বেতন পাইছি। পরে ওই যে আমি বাড়ির থেকে 4,500 টাকা আনছিলাম, এই দৌড়াদৌড়ি পাইরা মানে তখন ওখান থেকে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে আমার। আচ্ছা। পরে বাড়িতে মনে হয় আমি কিছু টাকা দিছিলাম, ওইখান থেকে কিছু টাকা দিয়া পরে আমি বাড়িতে পাঠাইছিলাম, ওই বিলালে যে বাড়িতে গেছিলো ওর সাথে আমি পাঠাইছিলাম, পরে আমি আর যাই নাই। পরে ওখান থেকে মানে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, পরে ওখান থেকে আবার রিটার্ন বাড়িতে আসলাম। রিটার্ন ফ্যাক্টরিটা বন্ধ হওয়ার পরে রিটার্ন বাড়িতে আইসা পরে বাড়ির পাশে একটা ফ্যাক্টরি চালু হয়েছিল ভালুকাতে, আমাদের ভালুকায় একটা ফ্যাক্টরি চালু হয়েছিল, ওইখানে আমি 1 বছর চাকরি করছি। চাকরি করাকালীন ওইখান থেকে পরে ব্যাগে যখন আসলাম গাজীপুরে, গাজীপুর থেকে আমার এই মানে সম্পর্কটা শুরু হইলো আর কি। কিসের সম্পর্ক? ওই বডি ফ্যাশন ফ্যাক্টরিতে যখন চাকরি নিলাম, চাকরি নেওয়ার কিছুদিন পরেই মানে আমি ওই ফ্লোরের মধ্যে একই ফ্লোরে 2টা বাক্স ছিল আর কি, একটা ফ্লোরেই 2টা বাক্স ছিল, ওইটা ওই পাশে 1 সেকশন, এই পাশে 1 সেকশন। আচ্ছা। মানে পাশেই বসে মানে উনারা কাজ করতো, আমি মানে ম্যানুয়ালে মেশিনে কাজ করতাম, মানে দাঁড়ায় দাঁড়ায় দেখা যাইতো, উনি আমাকে দেখতো আমি ওনাকে দেখতাম। আমি মাঝে মধ্যে বাহির থেকে যে কেক টেক নিয়ে যে খাইতাম, খাওয়ার পরে উনি জিজ্ঞেস করতো তুমি বাসায় ভাত খাও না। উনিটা কি একটা মহিলা নাকি একটা পুরুষ? মহিলা। মহিলা। আচ্ছা, একজন মহিলা আপনাকে জিজ্ঞেস করতো। এই মহিলাটাকে আপনি আগে থেকে চিনতেন না? না, আগে থেকে চিনতাম না। আচ্ছা, তারপর? আগে থেকে চিনতাম না, পরে আমি ওনারে খালা বিলা ডাকলাম যে খালা আসলেও আমি তো মেসে খাই, মেসের ওই ডাল ভাতগুলা আমার মানে প্রতিদিনই কন্টিনিউ খাইতে হয়, সকালবেলা ডাল ভাত তো আমি খাইতে পারি না, মানে ডাল আলু ভর্তা এটা প্রতিদিনই আমার ভালো লাগে না, খাইতে পারি না। তা আমি কেক টেক আইনা খাই, টিফিন করি 10টার সময়। পরে 1 কথায় 2 কথায় তাদের সাথে মানে ভালো একটা সম্পর্কে গেলাম আর কি, একটু ফ্রি হইলাম। ফ্রি হওয়ার পরে ওই মানে খালাকে ডাকতাম, যে ওই খালা একদিন আমাকে অফার করলো যে তুমি তো মেসের খাবার খাইতে পারো না, তা আমি তো এখানে ফ্যামিলি নিয়ে থাকি, আমার 2 মেয়ে 1 ছেলে নিয়ে থাকি এখানে, তোমার খালু আছে এখানে, তো তুমি কিছু যদি মনে না করো তাহলে আমার এখানে খাইতে পারো, তুমি মাসে কিছু টাকা দিও। ওকে। পরে আমি ওইখানে পরে কইলাম যে ঠিক আছে খালাতে, আমার তো আগে ওই মেসের ওইখানে করতে হইব, মেসেরে না করে দিয়া পরে আপনার ওইখানে বলতে হইব। ওইভাবেই ওই খালার সাথে ওইখানে চুক্তি কইরা ওই খালার ওইখানে খাওয়া শুরু করলাম, মাসে কিছু মানে টাকা দিয়া থাকি আরেক জায়গায়, খাই ওইখানে 3 বেলা ওইখানে এসে খাই। 3 মেয়ে 1 ছেলে নিয়ে থাকে। পরে যে খালার যে মেয়েগুলা 3 মেয়ে যে আমাকে ভাই বিলে ডাকতো আর কি, ওইখানে আমি 3 বেলা যাই টাইম টু টাইম খাইতাম, খালি সকালে মানে অফিসে যাওয়ার আগে 8টার আগে ওইখানে খাইতাম, আর দুপুরে লাঞ্চ টাইমে এসে 1 ঘন্টা লাঞ্চ টাইম ওইখানে খাওয়া দাওয়া করতাম। আর বিকালে 9টা 10টা ছুটি হইতো, 9টার সময় ছুটি হইতো, 10টায় ছুটি হইতো, এই সময় এসে খাওয়া দাওয়া করে আমি আলাদা জায়গায় থাকতাম, ওইখানে যেয়ে থাকতাম, মানে ওইখানে খালি 3 বেলা খাইতাম খালার ওইখানে। আচ্ছা। পরে ওইখানে প্রায় 1 বছর খালার ওইখানে খাওয়া দাওয়া করলাম। আর এর মাঝখানে ওই খালার যে 2টা মেয়ে ছিল, বৈশা গল্প গুজর করতাম, বৈশা ওদের সাথে এইভাবেই সম্পর্কে মানে গল্প করতাম, বৈশা বৈশা গল্প করতাম। পরে টিটকারি ফাজদামি মজা এগুলা করতাম করার সময় পরে আমাকে ওই মানে কুলসুম যে মেয়েটা, খালার যে কুলসুম মেয়েটা, এই মেয়েটা আমাকে মানে বলল যে ভাই আমাকে কি দিবেন, সামনে তো ঈদের মধ্যে আপনি আমাকে কি দিবেন। পরে আমি কইলাম যে তুমি কি নিবা, কয় আপনি আমার বড় ভাই, তা আপনি আমার কি দিবেন। পরে আমি কইলাম তুমি যা নিয়ে খুশি, ঈদের মধ্যে ঈদের তুমি বড় ভাইয়ের কাছ থেকে ঈদ বোনাস নিবা, ঈদের গিফট নিবা, তুমি যা নিয়ে খুশি। পরে আমি ওই মেয়েটারে নিয়ে, খালার মেয়েরে নিয়ে কোনাবাড়ি মার্কেটে গেলাম। কোনাবাড়ি মার্কেটে যাওয়াকালীন পরে ওনারে একটা শাড়ি কিনে দিলাম, মানে কুলসুমরে একটা শাড়ি কিনে দিলাম, কুলসুমরে শাড়ি কিনে দিলাম। পরে আমাকে প্যান্ট শার্ট কিনে দেওয়ার জন্য মানে খুব রিক করলো যে ভাই আম্মা বলছে আপনার প্যান্ট শার্ট কিনে দেওয়ার জন্য। পরে আমি কইছি না, তুমি ছোটো আমার, তুমি আমার প্যান্ট শার্ট কিনে দেবা কেন, আমি তোমারে মানে তুমি বাইকে ডাকো আমারে, আমি তোমারে একটা শাড়ি দিছি, ঈদের উপহার দিছি তোমাকে এটা। পরে আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম ওরে নিয়ে মার্কেট থেকে বাসায় আসলাম। বাসায় আসার পরে ওইখানে আমি খাওয়া দাওয়া করে গল্প করছি রাত্রি 11টা পর্যন্ত।
রাত্রে 11টা পর্যন্ত গল্প কইরা পরে তাদের সাথে মানে এমন একটা ক্লোজ হইলো, আমার খুব ক্লোজ হইলো ওই খালার সাথে, খালার মানে সন্তানদের সাথে মানে খুব ক্লোজ হয়ে গেল। ক্লোজ যাওয়ার পরে এই ঈদের মধ্যে, যেই ঈদ আসতেছে, ঈদের মধ্যে খালা আমাকে অফার করলো যে এই ঈদের ছুটিতে চলো আমাদের বাড়িতে বেড়াইতে যাই। ছুটি পাইছি 6 দিনের, চলো আমাদের বাড়িতে বেড়াইতে যাই। এর মাঝখানে যে ওই খালার মেয়ের সাথে মানে কোনো যে প্রেমের যে একটা গল্প টল্প এইগুলা কখনো আমার সাথে হয় নাই। মানে জাস্ট খালি আন্তরিকতা, যেরকম ভালো মন্দ জিজ্ঞেস করা, মজা টজা করা, এইগুলাই করতাম আর কি। এরকম মানে ভাবে আমি ভাই বোন হিসাবেই থাকতাম আর কি। পরে খালা আমাকে অফার করলো যে চলো আমাদের বাড়িতে যাই ঈদের মধ্যে বেড়াইতে। পরে আমি কইলাম যে আমার তো বাবা মা আছে, আমার বাবা মা কি কয় আমি শুনে নই। আবার আমার ছোটোবেলার থেকে একটা অভ্যাস হয়েছে, কইলাম যে মানে দেশ ঘোরা, বিভিন্ন জায়গায় যাওয়া, এইগুলো আমার পছন্দ, ভালো লাগতো আর কি। পরে আমি আম্মার কাছে ফোন দিলাম, কইলাম যে মা আমি যেখানে খাই, যে খালার বাসায়, এরা তো এদের বাড়িতে যাইতে বলতেছে, আমি যাই। পরে আম্মা আমাকে নিষেধ করলো। আমার মা বললো যে তুই বছরকার দিন ওঠাই যাবি, সবাই বাড়িতে আইতাছে, আবার তুই যাবি আরেক জায়গায়, আচ্ছা ওঠাই যাওয়া লাগবে না, তুই আইসা পর, বাড়িতে আইসা পর, ঈদের ছুটি পাবি, তুই বাড়িতে আইসা পর। পরে আমি মারে বুঝাই কইলাম যে মা আমি ওইখানে হয়তো ঈদের দিন তোকে থাইকা ঈদের পরের দিন দরকার চলে আসবো নি, 2 দিন এসে বাড়িতে থাকবো নি। পরে আমি জামালপুর গেলাম, ঈদের ছুটি পাইলাম, যে ঈদের ছুটি পাওয়ার যেদিন পাইলাম, রাত্রে ছুটি পাইলাম সন্ধ্যার দিক দিয়ে, ওদিন নাইটেই ওদের সাথে মানে আমি মানে জামালপুর গেলাম ওদের সাথে, ওরা সবাই ফ্যামিলির সবাই মিলে একসাথে নাইটের গাড়িতে গেলাম। নাইটের গাড়িতে ওদের সাথে যে গেলাম, পরে আমি ফজরের আজানের সময় ওদের ওইখানে যাই নামছি। ফজরের আজানের সময় নাইমে পরে ওইখানে ওদের বাড়িতে নিয়ে গেছে আমাকে। পরে বাড়িতে যাওয়ার পরে আমি ওইখানে যাই ঘুমাইছি, ঘুমাইতে করছি 12টা বাজে। 12টা বাজে ঘুমাইতে উঠা গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে মানে খাওয়া দাওয়া করার পরে আমি দুপুরে আবার শুয়ে একটু ঘুমাইছিলাম মনে হয়। পরে 4টার সময় আমি উঠে একদম মানে বসে রয়েছি। পরে 4-5টা মহিলা এসে আমাকে মানে উদ্দেশ্য করে বলতেছে যে জামাই কোনটা, জামাই কোনটা, আচ্ছা এটা বলতেছে। তখন আপনি বিয়ে করেন নাই? না, তখন আমি কোনো বিয়ে করি নাই, এদের সাথে কোনো বিয়ের আলোচনা নাই। হঠাৎ করে ওদের বাড়িতে কিন্তু আমি গেছি বেড়াইতে। পরে আমার মনের ভেতরে জানি কেমন একটা লাগলো। পরে আমি ওই মহিলারে আগায় যায় মানে একটু আড়ালে যায়, টাগায় যায় জিজ্ঞেস করছি, বয়স তেমন না আর কি, ভাবিকে ডাক দিচ্ছি যে ভাবি একটু শুনবেন, আপনি একটু আগে যে একটা কথা বললেন জামাই কোনটা, জামাই কোনটা, এই কথাটা কেন বললেন? পরে আমারে বলতেছে কয় কে তুমি কুলসুমরে বিয়ে করতে আসো নাই? ওকে, মানে আপনি জানতেন না, আলটিমেটলি ওরা বলছে? হ্যাঁ ওরা বলছে। পরে আমি কইলাম যে না আমি তো এই ব্যাপারে তো আসিনি, আমি তো এখানে আসছি বেড়াইতে, আমি তো কুলসুমরে বিয়ে করতে আসিনি। পরে কয় না ওর আম্মা ওর বাবা সবাই বলছে যে তুমি বিয়ে করতে আসছো। পরে আমি তো কইলাম না আমি তো বিয়ে করতে আসিনি, আমি তো এখানে আসছি বেড়াইতে, আমি ওনারে খালা কইয়া ডাকি। আর ওনার মেয়ের সাথে তো আমার কোনো মানে কোনো রিলেশনও নাই, খালার মেয়ের সাথে তো আমার কোনো রিলেশন নাই, কোনো সম্পর্ক নাই। আমি খালার মেয়েরে কখনো বলিও নাই যে আমি আপনার মেয়েরে বিয়ে করবো, এমন ধরনের কোনো কথাই বলি নাই। তারা আমার ভাই কইয়া ডাকে, আমি তাদেরকে বোন কইয়া ডাকি, ছোটো বোন হিসাবে মানে আমি দেখি, তাদেরকে তো আমি এরকম বলি নাই। আমি ওই খালার সাথে গেলাম, খালারে ডাক দিলাম যে খালা আপনি একটু এদিকে আসেন তো। পরে আমি কইলাম যে আমি বলে আপনার মেয়েরে বিয়ে করতে আসছি খালা, আপনি এই কথাটা মানে ওনাদের কাছে বলছেন। পরে কয় বাবা তোমার সাথে আমার কথা আছে, আমি একটু এদিকে আসো। পরে আমি গেলাম, পরে ওইদিকে আমাকে নিয়ে গেল অন্য সাইটে নিয়ে গেল। সাইটে নিয়ে যাওয়ার পরে আমারে বলতেছে কয় তুমি এখানে একটু দাঁড়াও, পরে আমি মানে তোমার নিরিবিলি জায়গায় নিয়ে বিষয়টা বুঝাইতেছি। পরে আমি তখন আবার মানে এই ঈদের আগদে আমি একটা মোবাইল সেট কিনছি, 1600 মডেলের একটা সেট। সেই মোবাইল ফোনটা আমার কাছ থেকে নিয়ে নিছে। তখন আমার হাতে ফোন, এটা 2007 সালে, তখন আমার হাতে মোবাইল আছে। তখন ওই মোবাইলটা আমার হাত থেকে নিয়ে নিছে, মোবাইলটা নিয়ে ফোন করার কথা বইলা মোবাইলটা নিয়ে নিছে। পরে ওই খালা আমাকে মানে এমন একটা জায়গায় নিল, মানে যেখানে মানে গ্রামে একটা চর জায়গা বলে, আলাদা ফাঁকা জায়গা, সেখানে আমারে নিল। নেওয়ার পরে আমারে বলতেছে কয় বাবা তুমি যদি আমার মেয়ের বিয়ে না করো, কয় তাহলে আমার এলাকায় থাকুন যাব না, আমার এলাকায় মুখ দেখান যাব না। আমি তো ভাবছি যে তুমি মানে কুলসুমের সাথে
সম্পর্ক করো, তুমি কুলসুমরে পছন্দ করো, তুমি এই কুলসুমরে বিয়ে করবা। আমি কইলাম আপনার এরকম মনে হইলো কেন? আমি কি আপনার মেয়েরে কোথাও বেড়াইতে নিয়ে গেছি কোনো দিন কইতে পারবেন? আমি তো আপনার মেয়েরে কোথাও কোনো দিন বেড়াইতেও নিয়ে যাই নাই, যে কোনো জায়গায় ঘুরতে গেছি, কোনো জায়গায় বেড়াইতে গেছি, তাও তো না, এমন তো না। জাস্ট আপনার রুমে আমি খাওয়া দাওয়া করতাম, আপনাদের সামনেই খোলামেলাভাবে যেটুকু কথা বলতাম এইটুকুই। পরে কয় তুমি যে এই ঈদের মধ্যে ওই যে মানে ওরে শাড়ি কিনে দিলা, ও তয়ে বলছে যে আমারে বিয়ে করব। কয় কুলসুম আইসা আমারে বলছে যে আমারে বিয়ে করব। তো আপনি শাড়ি কিনে দিতে গেছিলেন কেন? শাড়ি দিতে কেন গেছিলাম? পরে আমি কইলাম যে এটা তোমার বিয়ের উপহার। আমি এই কথাটা শাড়ি কিনে দেওয়ার এই কথাটা বলছিলামও, যে এটা তোমার বিয়ের তিন উপহার। বোনের মধ্যে আপনি কাকে কিনে দিয়েছেন? শুধু কুলসুমকে? কুলসুমকে। আর বাকি দুজনকে কিনে দেন নাই? আর না, আর কাউকে কিনে দিনি। তো সন্দেহ করা ঠিকই আছে। হ্যাঁ, তারপর? পরে আমি ওই শাড়িটা কিনে দিয়া পরে এই ব্যাককালটা হইছি, ওই শাড়ির সূত্র ধরে এরা আমার ভাবছে যে আমি কুলসুমকে পছন্দ করি, আমি কুলসুমকে বিয়ে করব। এই সূত্র ধরে হেরা এই বাড়িতে আমি যে আর ওই যে আমাকে অফার করছে যে চলো আমাদের বাড়িতে বেড়াইতে যাই। আর এই খালা আমাকে সবসময়ই বলতো কি, ওইখানে ভাত খাওয়ার সময় বইয়ে গল্প টল্প করতাম। ওদের গ্রামের একটা ভাষা আছে, গেল্লা কইয়া কয়, মানে ছেলেরে গেল্লা কয়। গেল্লা তোমার আমগো এলাকায় বিয়ে করাবো। খালা এই কথাটা আমাকে সবসময়ের জন্যই বলতো। ঠিক আছে, এবার নিজের মেয়েরই দিয়ে দিছে। হ্যাঁ, যে এই কথাটাই সবসময়ের জন্য আমাকে বলতো। পরে ওইখানে ওই খালা করছে কি, পরে ওইখানে যে আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এরকম মানে আমাকে এরকম বুঝাইতেছে, বলতেছে যে তুমি যদি বিয়ে না করো তাহলে আমি তো এরকম মনে করছি যে তুমি আমার কুলসুমরে পছন্দ করো, তোমরা দুজনের সম্পর্ক আছে, তোমরা বিয়ে করবা। এখন কি এরপর আপনি কি করলেন? পরে আমার মানে ডাইরেক্ট আমার হাতে পায়ে ধরে মানে কান্নাকাটি শুরু করে দিছে। পরে আমি কইছি খালা আপনি কান্দেন কেন? আমি তো আপনার মেয়ের কখনো বলি নাই যে বিয়ে করব, এরকম মানে সিচুয়েশন পরিচয় হয় নাই, এরকম মানে পরিবেশ হয় নাই যে আপনার মেয়েকে আমাকে বিয়ে করতেই হবে, এরকম পরিবেশ মানে এখনো হয় নাই। আমার বাড়িতে বাবা আছে, মা আছে, ভাই বোন সবাই আছে। আপনার মেয়ের আমি বিয়ে করে নিয়ে বাড়িতে উঠাইতে পারবো? আর আমার বইয়ের বয়স হয়েছে এখন, আমার বিয়ের বয়স তো এখন হয় নাই, আমার বয়স কেবল 17-18 বছর, আমার বিয়ের বয়স হয় নাই। তো যদি আমার বিয়ে করার ইচ্ছুক থাকে তো আমার গার্জিয়ান আছে, আমি তাদেরকে বলবো, তারা আমার জন্য মেয়ে দেখবে, তারা তাদেরকে মেয়ে দেখে আমি পছন্দ করে বিয়ে করব, এরকম বলছি। পরে ওইখানে রাত্রে 10টা পর্যন্ত এই খালা কান্নাকাটি আমার মানে হাতে পায়ে ধরে, তুমি যদি আমার মেয়ের বিয়ে না করাতে আমার মেয়ে বিষ খাওয়াবো, এই দেখাবো এই দেখাবো, মানে কত কিছু দেওয়া যায়। তখন আমার মাথার মধ্যে উল্টা একটা কাজ করলো কি, আমি এখান থেকে বিয়ে হয়তো আমার দিল, আমি যদি বাড়িতে না নিয়ে যাই, এদের সাথে প্রকাশ না করলাম, আমি এটা আমি মনে মনে মানে একটা বুদ্ধি করলাম যে রাত যত গভীর হইতেছে, এরা যদি আমি মানে মানে আমার মাথায় ভয় ঢুকে গেল কেন, যে আমার মানে এখানে আমি পরিচিত নাই, কেউ নাই পরিচিত, শুধু তাদের বাড়িতে আমি ঢাকার থেকে পরিচয় হিসাবে এখানে আসছি। আমি যদি আমার রাত্রে মারধর করে, এরকম মনের ভিতরে ভয় নিয়ে পরে আমি তাদের কথায় কইলাম যে ঠিক আছে, আপনারা ধরেন বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন, আপনার মেয়ে যখন বিয়ে দেওয়ার পাগল হয়ে গেছে, যে আপনার বিয়ে দেন। পরে এই কথা বইলে আমাকে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে এসে দেখি মানে তারা সব কিছু অ্যারেঞ্জ করে নিছে, বাড়িতে কাজী মানুষজন সব কিছুই। পরে আমি একটা সেন্টু গেঞ্জি গাইদা ভাই ওইখানে বাড়িতে যাইয়া, ওই খালার সাথে যাইয়া উঠানের মধ্যে পাটি পুটি বিছাইয়া ওই মেয়েরাও সাজাই সুজাইয়া রাখছে তারা। এই খালা এই ফাঁকে আমাকে নিয়ে যে কথা বলছে রাত্রে 10টা-11টা পর্যন্ত এই চটানের মধ্যে কান্নাকাটি কইরা, এরা এমন দেয় এই মেয়েটা সাজায় রাখছে কুলসুমটাও সাজায় রাখা। পরে আমার রাত্রে 12টার সময় মানে বিয়ের পিড়িতে একটা সেন্টু গেঞ্জি গায়ে দিয়া, মানে নতুন একটা সেন্টু গেঞ্জি গায়ে আর লুঙ্গি পরনে, মানে গরমের দিন তো সেন্টু গেঞ্জি গায়ে ছিল আমার। পরে আমি ওইখানে এসে বসলাম, বসার পরে ওইখানে ওদের একটা স্বাস্থ্য ভাই ছিল, ওই কুলসুমের স্বাস্থ্য ভাই ছিল, সে আমার নাম ধরে বললো জাইনাল তুমি এই পশ্চিম দিকে ঘুরে এইখানে সামনে বসো। তা আমি ওইখানে কোনো কথা বলতেছি না, ওরা যা বলতেছে যা করতেছে মানে ওদের কথা মতো চলতেছি। পরে যখন মানে কাজী সাহেব আমাকে জিজ্ঞেস করলো যে তোমার এই ভয়ভীতি দেখায় কি বিয়ে করতেছে, বিয়ে দিতেছে এরা? তখনও কি আপনি স্যান্ডো গেঞ্জি পরা? হ্যাঁ, তখন আমি সেন্টু গেঞ্জি পরা। ওকে। তখন আমার মাথার মধ্যে কাজ করতেছে না যে আমি কি করতেছি, মানে এই মহিলার কান্না কাটিয়ে এই মহিলার মানে এত কিছু করাতে আমার মাথার মধ্যে এতটুকু জ্ঞান আসতেছে না
যে আমি কি করব এখন, মানে এইটুকু সেন্স আমার মানে হারাইয়া গেছে। পরে মানে আমার মাথার মধ্যে সেন্সটুকু আসতেছে না, আমি কাজীর মুখের দিকে চাই রয়েছি যে আমি এখানে কি বলবো। মানে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে নিজের থেকেই, যে আমি যদি এখানে আসলেও না করি, এখন তো রাত গভীর, 12টা 1টা বাজে গেছে গা, যদি মার দূর শুরু করে কি বলবো আমি। পরে আমি কাজীরে বলছি যে না, আমি ইচ্ছা করে বিয়ে করতেছি, এই কথাটা বলছি। পরে কাজী আমার মুখের দিকে চাইছে, পরে আমার ভোটার আইডির ফটোকপি চাইছে। পরে আমি কইছি যে ভোটার আইডি তো আমার নাই, আর ভোটার আইডি আছে কিন্তু আমি অস্বীকার করছি, নাই আমার কাছে, মানে আমি কইছি নাই। পরে ওইখানে তারা মানে কিভাবে কি করে জানি 1 লাখ টাকা, মানে 1 লাখ টাকা কি জানি করলো তখন, মানে কাবিন করলো 1 লাখ টাকা, কত টাকা জানি ওয়াসিল দিল। পরে এইগুলা দিয়ে হাইরা পরে আমার মানে টিপ নিল, সিগনেচার নিল, নিয়ে হাইরা ওই কালেমা পড়াইলো, কালেমা টালেমা পড়াইয়া পরে তাদের যে মেয়ে, মানে একটা ঘরের ভিতরে 2টা চৌকি, মানে 2 চৌকির মধ্যে 1 চৌকির মধ্যে বাসর ঘর সাজাইছে তারাই, মানে কোনো রকম একটু ইটি দিয়া তারাই মানে সাজাইছে 1 চৌকির মধ্যে। পরে ওইখানে নিয়ে দিল, মেয়ে ছেলে একসাথে বিয়ে পড়ায়া তারা ওই একটা ঘরের ভিতরে আমাকে ওই যে চৌকি, এক ঘরে 2 চৌকি যে আলাদা পশ্চিম সাইডের চৌকিটার মধ্যে আমারে আরো মেয়েরে দিল। তা আসলে ভাই তখন আমার মনে হইতেছে যে আমি কি হইলো, মানে তখন মার কথা মনে করি আমার কিনে দেওয়ার স্বাদ মিটে গেছে আর কি। হ্যাঁ, তারপর পরে মার কথা মনে করে মা যে আমাকে বারবার নিষেধ করলো যে তুই বাবা ওইখানে যাইস না, বছরকার দিন এখানে চলে আয়, বাড়িতে চলে আয়, তুই এখানে যাইস না। মার কথা মনে করে আমার অজরে কান্না আসতেছে, মানে আমি খুব কানলাম ওইখানে, মানে কানলাম। পরে ওই বাড়ির মানুষজন সবাই আসলো, কুলসুমের চাষিরা আসলো, কুলসুমের ওইখানে পুরুষ লোক নাই, সব মহিলারাই, মানে ওই বাড়িতে কোনো পুরুষ লোক বলতে খালি ওই যে ওর চাস্তো ভাই যেটা এটা ছিল, আর কোনো মানে ওর চাচারা এরা কেউ মানে আসতেছে না। এই মহিলারা এসে আমাকে মানে সান্ত্বনা মান্তনা যেটুকু দেওয়ার দিচ্ছে আর কি, যে আসলে তুমি তো এখন বিয়ে করে ফেলাইছ, এখন কান্নাকাটি করে কি করবা। আমি ওইখানে পরের দিন মানে ওইভাবেই ঘুমাইলাম, ওইখানে কান্নাকাটি করে আমি ঘুমাই গেলাম। পরের দিন সকালবেলায় আমি উঠলাম ঘুমের থেকে, উইটা পরে আমি একটা কথা চিন্তা করলাম যে আমি যে বিয়ে আমাকে দিছে, যে আমি কথা যদি বাড়িতে জানাই তো আমার বাড়িতে মা খুব খারাপ অবস্থা হবো। পরে আমার বিয়ের বিষয়টা আমি বাড়িতে গোপন রাখলাম, আমার বিয়ের বিষয়টা যে আমি এরা যে আমাকে জোর করে বিয়ে দিছে এরকম করে, এই বিষয়টা আমি বাড়িতে গোপন রাখলাম। গোপন রাখাকালীন পরে আমারে মানে কুলসুমরে যে বিয়ে দিল, এই বিয়ে বউ লইয়া আমি ওইখানে, আমি যে জায়গায় চাকরি করতাম আগে গাজীপুরে যে চাকরি করতাম ওইখানে আর ওরে নিয়ে আমি ওই বললাম যে আমি ওইখানে আর যাবো না, আমি অন্য জায়গায় যাবো, ওরে নিয়ে আমি ওইখানে যাব না। ওইখানে গেলে আমার এলাকার লোকজন থাকে, ওইখানে জানাজানি হইব জাইনাল বিয়ে করে লই আইছে। পরে আমি ওইখানে মানে আমার শাশুড়িরে বললাম, তখন আমার শাশুড়িরে বললাম মানে আমি ওইখানে যাব না, আমার অন্য জায়গায় মানে যাওয়ার ব্যবস্থা করেন। ওই মেয়ের যে চাচা থাকে একটা, মানে আমার সমবয়সী, সেও বিয়ে করছে, মানে আমার থেকে বয়স বেশি কিন্তু সে বিয়ে করছে, তারও কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, মেয়ের চাচা, মানে আমি যারা বিয়ে করছি ওর চাচা। পরে ওরা থাকে এই যে বাস্তহারা, পরে ওদের সাথে আমাকে বাস্তহারা পাঠাইলো। আর পরের দিন আমাকে একটা আংটি দিল, মানে ছোট একটা আংটি, কয় হাজার টাকা দিয়ে দেন আইনা আমাকে দিল, এই তুরি আমাকে মানে দিল ওইখানে। আর যেদিন আমরা আসলাম আবার বাস্তহারা, সেদিন আমাকে একটা তুষক আর একটা মানে কম্বল সাথে করে দিয়ে দিল। দেওয়াকালীন পরে এখানে আইসা পরে রইলাম, একটা রুম নিয়ে দিল আমাদেরকে ওই মেয়ের চাচা, ওই রুমের মধ্যে মানে ওরে নিয়ে থাকলাম। তখন মানে চাকরি নাই, আমার নতুন এক জায়গায় আছি, চাকরি নাই। তখন কিছু চাল ডাল দিয়ে দিছিল ওইখান থেকে, মানে বাজার দিয়ে দিছিল, আর কিছু টাকা দিয়ে দিছিল, ওইগুলাতে বাজার করি। আর ও রান্ধে, লাকড়ির চুলা লাকড়ি কিনে দিছি, ওই মেয়েটা রান্ধার পরে আমি ওইখানে খাওয়ার পরে এরকম 10-15 দিন গেল। 10-15 দিন যাওয়ার পরে আমার ভাবতেছি যে আমার তো চাকরি নেওয়া লাগবে, তো পয়সা খাইলে চলবে না, চাকরি নিতে হবে। পরে আমি চাকরি নেওয়ার জন্য গেলাম, আরেকটা অফিসে চাকরি নেওয়ার জন্য গেলাম ওইখানে, সেখানে চাকরি হইলো না, সেখানেও চাকরি হইলো না। বাসায় গেলাম, বাসায় যাইয়া
পরে কইলাম চাকরি তো হইলো না, কি করা? কইতে আরেকখানে দেখো। পরে আমি ওইখানে আরেকটা ফ্যাক্টরিতে চাকরি হইলো, আমার আরেকটা ফ্যাক্টরিতে চাকরি হইলো, ইন্টারভিউ দিয়ে চাকরি হইলো। পরে ওইখানে চাকরি নিলাম। চাকরি নেওয়ার পরে এখানে 3 মাস ছিলাম বাস্তহারাতে। আমি চাকরি মানে নিয়ে 3 মাস ছিলাম। এই 3 মাসের মধ্যে আরেকটা মানে জানলাম কি, আমি যারে বিয়ে করছি সে তার আগে একটা বিয়ে হয়েছিল, মানে আমার আগেও আরেকটা বিয়ে হয়েছিল। এই কথাটা আমি মানে এখান থেকে জানলাম যে তুমি যারে বিয়ে করছো এর তা আগেও একটা বিয়ে হয়েছিল। এটা বললো কে আমাকে? মেয়ের যে চাচি আছে না, এই মেয়ের চাচি আমাকে বললো যে তুমি যারে বিয়ে করছো। এটা কয় মাস পরে জানলেন বিয়ের? এটা 3 মাস পরে, এটা 3 মাস পরে আমি জানলাম। জানার পরে পরে আমি তখন থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মেয়ে আমার বাড়িতে যাবে না। মানে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মেয়ে আমার বাড়িতে যাবে না। এরা আমার সাথে ফ্লট করে বিয়ে দিছে, এটা আমি ফ্লট করে এখান থেকে রেখে যাব, মানে এরকম একটা মাথার মধ্যে আমার কাজ করলো। পরে আমি ওইখান থেকে পরে ওরে বললাম যে তুমি তোমার আম্মার কাছে যাও, আমি অন্য জায়গায় চাকরি করব। তোমার আম্মার কাছে যাও, আমি অন্য জায়গায় চাকরি বাকরি নিয়ে পরে রুম টুম নিয়ে পরে তোমার ওইখান থেকে নিয়ে আসিল। আমি ওরে পাঠাইলাম ওইখানে। পরে ও তো যাবে না, আমার ছাড়া যাবে না, বুঝতে পারছেন? ও আমার ছাড়া যাবে না, আমি ওরে পাঠাইতে চাই, ও যাবে না। আমি কইলাম যে তুমি যাবা না কেন? তুমি ওইখানে যাও, তোমার আম্মা তো এখানে চাকরি করতেছে, তুমি ওইখানে কিছুদিন থাকো, আমি কিছুদিন এখানে চাকরি নিয়ে একটা বেতন পাই তোমার যাই নিয়ে আসবো অন্য জায়গায়। মানে ও আমার ছাড়া যাবে না, যাবেই না। তখন আমার ভিতরে একটা কাজ করতো কি, তখন ওই বাড়ির থেকে আমাকে ফোন দিত বারবার। ওই যে বাড়িতে যে আমি যাই নাই 5-6 মাস ধরে আমি বাড়িতে যাই না, মা আমাকে ফোন দেয়, বড় ভাই আমাকে ফোন দেয় যে কিরে তুই বাড়িতে আসস না কে, তোর কি হয়েছে? কিন্তু এদিক দিয়ে যে আমি জালে ফাইসা গেছি এটা হেরা কেউ জানে না। বাড়ির থেকে আমাকে ফোন দেয়, আমি বলি যে আসবো এই মাসে না, সামনের মাসে বেতন পেয়ে আসবো, এরকম খালি মিথ্যা কথা কইয়া বাড়াই রাখতেছি। পরে আমি এখান থেকে যাই হোক পরে ওইখানে গেলাম। আমি এটা 5 মাস নিয়ে 4 মাস পরে আবার 4-5 মাস পরে আমি যে জায়গায় আগে থাকতাম, যে জায়গার থেকে ওই যে ওদের সাথে সম্পর্ক হইলো, ওই জায়গায় গেলাম গাজীপুরে চৌরাস্তা। ওইখানে কুলচন্ডে নিয়ে গেলাম। কুলচন্ডে নিয়ে যাওয়ার পরে ওর মা বললো যে তোমাদের কোথাও যাওয়ার দরকার নাই, তোমাদের তো চাকরি বাকরি নাই, তোমরা এখানেই রুম নিয়ে দেই, এখানেই খাও, চাকরি বাকরি পরেরটা পরে দেখা যাক, চাকরি এখন হইলে হোক, না হইলে আমারটা এখানে খাইবা। আমার এরকম বলতেছে। ও মানে তাতে রাজি। আমি যারে বিয়ে করছি কহ আমি আমার সাথে থাকবো, তুমিও থাকবা। কয় তোমার চাকরি করা লাগবে না, যখন চাকরি হয় তখন, এখন তো তোমার চাকরি নাই, তুমি কি খাওয়াইবা, আমাকে এইগুলা বলতেছে। পরে আমি কইলাম যে কথা তো ঠিকই, আমার অন্য জায়গায় যে নিয়ে যাব খাওয়াবো কি? পরে আমি ওইখানে রাইখা পরে আমি কইলাম যে বাড়ির থেকে আসি, তোমার এখন বাড়িতে নিয়ে যাওয়া যাইব না, আমি বাড়ির থেকে আসি, তুমি বাড়িতে গেলে এখন সমস্যা হইব, তোমার বাড়িতে পরে নিতে হইব, বাড়িতে বুঝাইয়া। আমি বিষয়টা বাড়িতে জানাই নেই, তোমার বিষয়টা আমি বাড়িতে জানাই নেই, এখন তোমাকে বাড়িতে নেওয়া যাবে না। ওইখানে থুইয়া আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাই ওই বিষয়টা মানে প্রকাশ করলাম না, আমি আমার কারোর সাথেই প্রকাশ করলাম না। প্রকাশ না করাতে পরে আমি আবার চলে আসলাম ওইখান থেকে। চলে আসার পরে এখানে আসলাম। এখানে আসার পরে এটা 1 কথায় 2 কথায় জানাজানি হয়ে গেল। আমার যে এলাকার মানুষ থাকে তারা জিনিসটা জানাজানি হয়ে গেল, তাদের কানে পর্যন্ত পৌঁছে গেল যে আমি যে বিয়ে করছি ওই খালার মেয়েরে, প্রচলিত হয়ে গেল। পরে খালার মেয়েরে বিয়ে করছি, 1 কান 2 কান কইতে কইতে পরে বাড়িতেও এই খবরটা চলে গেল। বাড়ির থেকে আমার ফোন দিয়েছে, মানে ভাই ফোন দিয়েছে যে কিরাইনাল তুই বলে বিয়ে করছস? পরে আমি অস্বীকার করছি যে না, বিয়ে করি নাই। সবাই কইতেছে তুই বিয়ে করছ, তুই অস্বীকার করস? অস্বীকারই গেছি যে না বিয়ে করি না ভাই, এটা পরে আমি বিষয়টা বুঝাইয়া বলি না তোমার। অস্বীকার তো অস্বীকারই, পরে আমি আর মানে কিছু বলি নাই। পরে এরা ডিটেললি ভালো করে খবর লইছে আসলে ওকে আনালে বিয়ে করছে, আনালে মিশা কথা কইতেছে না এরাই মিশা কথা কইতেছে। পরে বাড়ির থেকে খবর নিয়ে দিয়ে আসলো আমি বিয়ে করছি। পরে মা অনেক কান্নাকাটি করলো। কান্নাকাটি করার পরে যে তুই বিয়ে করবি, তে তোর বাড়িতে বড় ভাই আছে, সবাই আছে, বড় বোন জামাইরা আছে, তাদেরকে বলতি তোর বিয়ে করাই দিত, তুই একা একা কেন বিয়ে করলি? মারে এই বিষয়টা আমি বুঝাইতে পারি নাই। এখন পরে এখান থেকে পরে এই মেয়ের সাথে মানে যে বিয়ে করছিলাম
পরে এই মেয়ের সাথে যেমনি হোক মানে একটা ঝগড়া সৃষ্টি হইয়া হেরা পরে তারা একটা আপসে চলে আসলো, আপসে পরে আসলো। এই মেয়ের সাথে থাকাকালীনই পরে আমি এই মেয়ের এই জায়গায় থুইয়া এটা জিরানি এলাকায় আমি চাকরি নিলাম। জিরানি এলাকায় যখন গেলাম তখন মানে যে মেয়ের সাথে আমি প্রেম করলাম এই মেয়ের সাথে আমার মানে রং নাম্বারে কথা হইলো, একটা ফোন থেকে ফোন আসলো রং নাম্বারে, রং নাম্বারে ফোন আসলো। রং নাম্বার থেকে পরে তার সাথে একদিন দুই দিন কথা বলতে বলতে তার সাথে কথা বলা শুরু করলাম রং নাম্বার থেকে। যখন আমি এই মেয়েটারে সাইরা অন্য জায়গায় গেলাম, ওই জিরানিতে চাকরি নিলাম, তখন ওইখানে যাওয়ার কিছুদিন পরেই এই মেয়ের সাথে রং নাম্বার থেকে একটা ফোন আসে আমার। ফোন আসার পরে এই মেয়েটার সাথে আমার পরে এই মেয়েটার সাথে পরে কথা বলতে পরে এই মেয়ের সাথে আমি সম্পর্কে মানে মোটামুটি আগাইলাম। তখন এর সাথে কিন্তু সারাসারি হয় নাই, প্রথম সারাসারি হয় নাই। পরে এর সাথে কথা বলতে মানে এর সাথে মানে অনেক গভীরে চলে গেলাম। মানে এও আমার সাথে দেখা করলো, আমিও তার সাথে দেখা করলাম। আমি কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাকে, প্রশ্নের উত্তর দিলেই হবে। আপনি এই মেয়েটাকে কি পরবর্তীতে বিয়ে করেছেন, যে মেয়েটার সঙ্গে আপনার পরিচয় হলো? হ্যাঁ। মেয়েটাকে জানাইছিলেন, দ্বিতীয় স্ত্রীকে জানাইছিলেন যে আমার একটা প্রথম স্ত্রী আছে? হ্যাঁ। জানাইছিলেন? হ্যাঁ। আপনি বিবাহিত এটা জানিয়েছিলেন? হ্যাঁ। জানার পরেও আপনি তাকে বিয়ে করেছেন? হ্যাঁ। এবং সে বিয়ে করছে আপনাকে? হ্যাঁ। সে কি ম্যারিড ছিল? তারও কি বিয়ে ছিল? হ্যাঁ। ও ওকে। আপনার প্রথম স্ত্রী জানতো যে আপনি এরকম একটা কাজ করছেন? তাকে জানাইছিলেন? না, সেটা পরে না জানাইনি। আচ্ছা, আপনার প্রথম স্ত্রী জানলো কিভাবে? প্রথম স্ত্রী জানলো যে আমি যে এর যে বিয়ে করছি, বিয়ে কইরা যে আলাদা রুম নিয়ে আমি আসি, মানে যে জায়গায় সে মানে আমার যে মানে পরিচিত যারা আছে বন্ধু, তাদের সাথে তাদের ফোন নাম্বার নিয়ে আপনাকে বের করে ফেলছে? হ্যাঁ, আমাকে বের করে ফেলছে। আচ্ছা, তারপর? বের করে পরে আমার বাসায় হঠাৎ করে চলে আসছে। যারে বিয়ে করছি, দুজনেই চাকরি করি এক অফিসে। আমরা দুজনে মানে লাঞ্চে যে খাবার বসছি দুজনে একসাথে। আমার প্রথম স্ত্রী যে উনি আচমকা চলে আসছে রুমটা পর্যন্ত চিনা ফেলাইছে। আসার পরে আমি কিছু বলি নাই, ও কিছু বলে নাই যে তুমি এগুলা করছো তা আমার জানাইলা না। পরে আমি কই বলার মতো সুযোগ পাই নাই, বলবো কখন। তখন কি বাচ্চা কাচ্চা ছিল আপনার প্রথম স্ত্রীর? হ্যাঁ, একটা মেয়ে আছে। তখন আপনার মেয়ে ছিল একটা? হ্যাঁ। ঠিক আছে, তারপর? প্রথম স্ত্রী যেটা, এটা সারাসারি হওয়ার পরেও পরে আর একটা আনুষ্ঠানিকভাবে একটা বিয়ে করছিলাম আমি। আচ্ছা, মাঝখানে ওইটা রয়ে গেল। আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার প্রথম স্ত্রী থাকা অবস্থায় এক মেয়ের সঙ্গে সম্পর্ক হয়, কিন্তু বিয়ে হয় না? বিয়ে হয় না। তার আগে আপনি আরেকটা বিয়ে করছেন? মানে যে মেয়েটার সাথে আমি বিয়ে মানে সম্পর্কে জড়াই, এই মেয়েটা মানে রং নাম্বার থেকে আমার পরিচয় হয়। রং নাম্বার থেকে পরিচয় হওয়ার পরে মেয়েটা যখন সামনাসামনি হই আমি, তখন মেয়েটারে দেখি মেয়েটা মেরিড, মানে তারও একটা বাচ্চা আছে, তার স্বামী আছে। মানে যখন আমি সম্পর্কে জড়াই, প্রথম স্ত্রীকে আপনি ডিভোর্স দিয়েছেন, দেওয়ার পরে আপনি আরেকটা মেয়েকে বিয়ে করেছেন, কিন্তু সেই মেয়েটাকে বিয়ে করেন নাই যে মেয়েটার সাথে আপনার প্রথম স্ত্রী থাকা অবস্থায় সম্পর্ক ছিল। কথা ক্লিয়ার? হ্যাঁ, কথা ক্লিয়ার হয়েছে। কিন্তু আবার কি, আমি বিয়ে করতে চাইছিলাম যখন এটা সারাসারি করলাম, মানে এই বউটা যখন আমি কাকে বিয়ে করতে চাইছিলেন? যে প্রেমিকা, তাকে বিয়ে করতে? প্রেমিকা, হ্যাঁ, তাকে বিয়ে করতে চাইছিলেন? তাকে বিয়ে করতে চাইছি। কিন্তু আপনি বিয়ে করেন নাই? না সে বিয়ে করে নাই? না, সে বিয়ে করে নাই। কেন করে নাই? সে মানে আমার সাথে সম্পর্ক করাকালীন, আর এই মেয়েটার আমি যে অফিসে চাকরি করি এর চাকরি নিয়ে দিছি, মানে দেখভাল যত ভরণ পোষণ সব কিছু আমি করছি। আমি যেই ফ্লোর থেকে মানে চাকরি নিয়ে দিছি, এই ফ্লোর থেকে আরেকটা ছেলের সাথে মানে তখন ও জানে যে ওরও জানি, আমি জানি যে ওরও একটা মানে সন্তান আছে, স্বামী আছে, আর ও জানে যে আমার মানে বউ বাচ্চা আছে। তখন দুজনের মধ্যে একটু মানে আপনি প্রথম স্ত্রীকে ছাড়ছিলেন কি এই মেয়েটার কারণে? হ্যাঁ, কথা আমি বুঝে গেছি। আপনার গল্পটা কি? এই মেয়েটার কারণে ছাড়ছি, কিন্তু এই মেয়েটা পরে করছে কি আপনাকে ছেড়ে দিছে, মানে আমাকে ছেড়ে দিছে। আপনি তাহলে যে বললেন একটু আগে যে সে যে আসছে এসে বলছে এগুলা করতেছো কেন, এই যে দোকানে না কোথায় জানি বসে থেকে আপনার বন্ধুদের কাছ থেকে নাম্বার নিয়ে যে আসছে, এই কথা আপনি কিভাবে বললেন? এটা কে আসছে? এটা আসছে যে এখন যে আমার স্ত্রী আছে, এটা আসছে আপনার দ্বিতীয় স্ত্রী? হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী। এটা আসছে আপনার দ্বিতীয় স্ত্রী? তাইলে এটা বলেন। হ্যাঁ, ঘটনাটা একটু প্যাচ খেয়ে গেছে প্রিয় দর্শক এবং শ্রোতা। সেটা হচ্ছে ওনার প্রথম স্ত্রীটা, উনি যেটা বলছিলেন যে সেটা হচ্ছে ওনার ইচ্ছা ছিল না,
কিন্তু ওনাকে জোর করে বিয়ে দিয়েছে ওনার শাশুড়ি, যেটা আমি আমার জায়গা থেকে আপনার জায়গা থেকে কিভাবে হয়েছে আপনি শুনেছেন, সেটাতে আপনারা আপনাদের মতো করে ভাববেন। এই প্রথম স্ত্রী ঘরে একটা বাচ্চা ছিল আপনার, মেয়েটার বয়স কত ছিল যখন তাকে ডিভোর্স দেন? 2 বছর। 2 বছর। এই 2 বছরের মেয়েটা কার কাছে? ওর কাছে ছিল না আপনার কাছে ছিল? না, আমার কাছে রাখতে চাইছিলেন কিন্তু আমার কাছে রাখে নাই, তারা নিয়ে চলে গেছে। ডিভোর্সটা আপনি দিয়েছিলেন না সে দিয়েছিল? উনি দিয়েছিল। আচ্ছা, এবং এটা যে ডিভোর্স যে আপনাকে দিল, তখন কি সে জানতো যে আপনার আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে? না, তখন সে জানতো না, এমনি ডিভোর্স দিয়েছে। কারণকে দেখাইছে? মানে তখন মানে আমার যে এই যে মানে মোবাইলে কথা বলতাম, কারোর সাথে কথা বলতে গেলে আমাকে সন্দেহ করতো। না, উনি ডিভোর্স দেখানোর কি কারণে ডিভোর্স দিয়েছে আপনাকে? পেপার পাইছেন? ডিভোর্সের পেপার পাইছেন? হ্যাঁ, কাগজপত্র পাইছেন? সেটা মানে সবার সম্মুখে হয়েছে। সবার সম্মুখে হয়েছে। সেখানে ওর মা ছিল, মানে ও ছিল। আপনার পক্ষ থেকে কে ছিল? আমার পক্ষ থেকে আমার বড় ভাই ছিল, মানে আমার সবাই। তখন আপনি বলেছেন কি, মানে 2 বছর ধরে সংসার করলেন বা এই এতদিন ধরে সংসার করলেন, এখন একটা বাচ্চা আছে, মানে আপনি তো নিশ্চয়ই এটা বলছেন যে আপনার বিয়ে দেওয়াটা ঠিক হয় নাই তাদেরকে, এটাই তো কারণ দেখাইছেন, নাকি আপনাকে উপযুক্ত করে তারা চলে গেছে? এই ভদ্রমহিলা আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, মানে সেটা কি আপনার এই প্রেমের কারণে, নাকি আলটিমেটলি অন্য কোনো কারণ ছিল? নাকি অন্য কোনো কারণ ছিল? কি কারণ সেটা? সেই কারণটা মানে আমার যেটা ছিল, হ্যাঁ, সেই যেটাটা বিয়ে হয়, হ্যাঁ, বিয়ে হওয়ার পরে সেই যেটাটা মানে বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা হওয়াকালীন মানে আমার যেটাটা মারা যায়। মারা যাওয়ার কালীন পরে ওই যেটাসের যে মানে স্বামী ছিল, সে মানে অনেক টাকা পয়সা মালিক ছিল। আমার যে বউ ছিল সেটা মানে দেখতে একটু ভালো ছিল, সুন্দর ছিল। মানে প্রথম স্ত্রীর সঙ্গে সে সম্পর্কে জড়ায় পড়ে? মানে সম্পর্কে জড়ায় না। তাহলে অন্য একজনকে বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে করে নাই, তার সাথে ভেগে গেছে। আচ্ছা, ইন দ্য মিন টাইম আপনি আনুষ্ঠানিকভাবে একটা মেয়েকে বিয়ে করছেন? হ্যাঁ, তার এটা 2 বছর পর। তার 2 বছর পর। আচ্ছা, যে মেয়েটাকে আপনি বিয়ে করছেন, এই মেয়েটা কি পারিবারিকভাবে বিয়ে হয়েছে, নাকি আপনি সেখানেও প্রেম করে বিয়ে করছেন? আমার দিক থেকেই বিয়ের আলোচনাটা হয়েছে। দ্বিতীয় স্ত্রীও আপনাকে পছন্দ করতো আগে থেকে? পছন্দ করতো। সেটা কত দিনের পছন্দ? সেটা কয়দিনের মধ্যে বিয়ে করছেন? পরিচয়ের কয়দিনের মধ্যে? 3 মাস। আচ্ছা, এবার আসেন একটু। এই মেয়েটাকে আপনার জীবন সম্পর্কে জানতো? যে একটা বউ ছিল, একটা বাচ্চা ছিল, এবং এই যে একটা সম্পর্কে জড়াইছেন, এটা কি জানতো না? হ্যাঁ, জানতো। যাকে বিয়ে করার কথা ছিল তার সম্পর্কে জানতো? মানে যে দ্বিতীয় স্ত্রী হওয়ার কথা ছিল তার সম্পর্কে জানতো? না, সেটা জানতো না। এখন কথা হচ্ছে প্রেম করি মানে তার সাথে জানতো না। এবার আমাকে আপনি বলেন, এই সংসারটা চলাকালীন সময়, মানে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করার সংসারটা চলাকালীন সময় কখন আপনার ওই যে প্রেমিকা, যাকে আপনি পছন্দ করতেন, সে আবার কখন ব্যাক করলো? কত বছর পরে? দ্বিতীয় সংসারটা শুরু হওয়ার কতদিন পরে? মানে আমি মেয়েটারে যখন বিয়ে করছি তার 1 সপ্তাহ পরেই আমাকে ফোন দিছে। ফোন দিয়ে কি বলে? তখন আমাকে বলতেছে যে মানে অপরিচিত একটা নাম্বার দিয়ে ফোন দিছে। তখন আমার বলছে যে তুমি অমুক? হ্যাঁ, তুমি তো অমুক। পরে আমি ওর কথা শুনে বুঝে ফেলেছি তুমি কি। আমি বললাম যে তুমি কই আছো? তুমি তো হঠাৎ করে এত বছর পরে, 2 বছর 2.5 বছর পরে হঠাৎ করে আমাকে মনে করলা, কি মনে করে? পরে আমি তখন শ্বশুর বাড়ি, ওই শ্বশুর বাড়িতে আমি তখন মানে ওইখানে ফিরে নিতে গেছি আমি 1 সপ্তাহ পরে। পরে আমি কইলাম যে আমি তোমার সাথে পরে কথা বলতেছি, আমার সাথে মানে এখন সময় নাই, আমি সময় করে তোমাকে ফোন দেবো। এ কার নাম্বার? পরে আমি নাম্বারটা বলো যে এটা আমার নাম্বার, তুমি যে কোনো মুহূর্তে ফোন দিতে পারো। পরে আমি ওইখান থেকে রিটার্ন আসলাম। পরে এই মেয়েটা আমার সাথে যোগাযোগ মানে করা শুরু করলো। পরে আমি তার সাথে কন্টিনিউ কথা বললাম, মানে যা জীবনের ঘটনাগুলা যে যার সাথে যা ঘটছে 2 বছরের মধ্যে। আপনি ওকে জিজ্ঞেস করলেন না তুমি কি বিয়ে করছো কিনা? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি। তুমি জিজ্ঞেস করলেন না যে বিয়ে করছো কিনা? তখন কি অ্যানসার করলো সে? পরে আমারে বলছে যে আসলেও আমাকে কি যেন খাওয়াইছিল, মানে আমার কি জানি খাওয়াইয়া মানে ওর প্রতি আকৃষ্ট করছিল। বিয়ে করছিল তাকে? না, বিয়ে করে নাই। আচ্ছা, তারপর তাকে 2 বছর মানে বিয়ে ছাড়াই মানে তাকে স্বামী স্ত্রীর মতো সংসার করছে 2 বছর। তারপর পরে এটা আমাকে বলে নাই, কিন্তু আমি এটা পরবর্তী জানতে পারছি তার বিয়ে করার পরে। এটা তাকে বিয়ে করার পরে আমি জানতে পারছি। ও আচ্ছা, তার মানে আপনার দ্বিতীয় স্ত্রী থাকা অবস্থায় আপনি তাকে বিয়ে করছিলেন? দ্বিতীয় স্ত্রীকে জানাইছিলেন যে আপনি 3 নাম্বার বিয়ে করতে যাচ্ছেন বা আপনার প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছেন? এটা কি জানাইছিলেন আপনি দ্বিতীয় স্ত্রীকে? জানান নাই নিশ্চয়ই। না, এটা আমি মানে আমার ফ্যামিলিকে জানাইছিলাম। ফ্যামিলিকে জানাইছিলেন কিন্তু বউকে জানান নাই? আচ্ছা, তারপর এটা আমি জানাই নাই কেন? এবং এটা কি আপনার মানে তৃতীয় স্ত্রী যিনি হলো, মানে আপনার যিনি প্রেমিকা,
তিনি কি জানতো যে আপনার ঘরে দ্বিতীয় একটা স্ত্রী হ্যাঁ, আছে? আছে। সে জেনে শুনেই বিয়ে করছে? জেনে শুনেই বিয়ে করছে। এবং তারে আমি সবকিছু বুঝাইও বলছি আচ্ছা, যে আমি যাকে বিয়ে করছি, হুম মানে তুমি আরেক সপ্তাহ আগে আমাকে ফোন দিলে না কেন? হুম মানে আমি এভাবে সবকিছু বিস্তারিত তার কাছে, মানে তার সাথে যে বিয়ে কইরা মানে এই সম্পর্কে জড়াইছি যে হুম। তার সাথে আমি, মানে সে চলে আসার পরেও, ওইখান থেকে চলে আসার পরেও তার সাথে আমি 5 বছর কন্টিনিউ কথা বলছি হুম তার সাথে। হুম 5 বছর, হুম 5-6 বছর কথা বলতেই আছি, মানে বন্ধুত্ব হিসাবে তখন কথা বলি। তখন 2 বউ যখন বিয়ে করছি, বিয়ে করার পরে আমি মানে বাসা নিছি আলাদা করে, হুম জিনিসপাতি নিয়ে বাসা নিছি। বাসা নেওয়ার পরে আমি তো বাড়িতে যাই না, তখন হুম বাড়িতে যাই না। তখন সে সন্দেহ করছে যে আমি বিয়ে করছি। হুম এই মেয়েটার সাথে আগেও কথাবার্তা বলতো, হুম আমার যে ওয়াইফ, মেজো বউটা, হুম এটা জানতো যে মানে আমি এই মেয়েটারে বিয়ে করব, এরকম মানে হুম মানে সম্পর্ক যে তার সাথে, এটা সে বুঝা ফেলাইতো, বুঝতো। হুম কিন্তু তারা যে বিয়ে করবো এই জিনিসটা বুঝতো না সে কখনো। তার সাথে আমি কথা বলি এই জিনিসটা সে জানতো। হুম পরে মানে মনে মনে টার্গেট করছে যে আরে সে বিয়ে করছে, হুম এরকম টার্গেট করে পরে আমারে মানে খোঁজ নিছে। হুম আমি তো বাড়ির থেকে আগে ডিউটি করতাম ওইখানে। হুম খোঁজ নিয়ে দেখলো যে আপনাদের বন্ধুদের মাধ্যমে সে জানলো হ্যাঁ, আপনার সম্পর্কে। আমার তারপর? সাথে জানলো। হুম। জানার পরে পরে সে হঠাৎ করে আচমকা দেখি মানে বাসায়, আচমকা হুম মানে লাঞ্চে খাইতে বসছি, পরে বাসায় আসলো। হুম। বাসায় আসার পরে পরে আমি ঠান্ডা মাথায় বুঝাইলাম। হুম পরে আমি কইলাম, দেখো এখানে ভাড়াটিয়ার সবাই, আমি যেটা করছি সেটা তোমাকে ঠান্ডা মাথায় বুঝাইয়া বলতেছি। আর আমি কেন বিয়ে করছি সেটা তুমি জানো, সেটা তোমার ব্যর্থতার কারণে আমি বিয়ে করছি। তোমার ব্যর্থতার কারণে আমি কিন্তু তোমারে মানে আমি পরে দ্বিতীয় বিয়ে করছি। আমি কিন্তু বিয়ে করার ইচ্ছুক ছিল না। বললো যে তুমি বিয়ে করলাতে আমার জানালে না কেন, লুকোচুরি কেন, হুম তুমি পলায় আছো কেন, তুমি বিয়ে করে সুন্দর বাপের বাটার মতো বাড়িতে নিয়ে যাবা, তুমি এখানে কেন, আমার এই ধরনের কথা বলতেছে। পরে আমি বললাম যে ঠিক আছে, তুমি ঠান্ডা মাথায় এখানে বসো, বসার পরে দুজনে মিট করে কথা বলি। সে এখানে বসলো না। ওই যে পরে যে যারা বিয়ে করছি, যারা প্রেমিকা হুম যেটা বিয়ে করলাম সিমলা করছে কি, হঠাৎ করে রুম থেকে বেরোয়া সে অফিসে চলে গেছে। হুম মানে এখানে ও ভয় পাইয়ে গেছে, যেখানে কিছু হবে মানে ঝগড়াঝাটি হবে যদি হয়ে জায়গা, সে ভয় পাইয়া অফিসে চলে গেছে না খাই। ভাত খাইতেছি, কেবলই বসছি, তখন রুমে গেছে। হুম তো অফিসে চলে গেছে। অফিসে চলে যাওয়ার পরে তো আমি ওরে খুঁজি। পরে ওর ফোনটার সাথে ছিল, আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে আমি জিজ্ঞেস করছি তুমি কই? কয় আমি অফিসে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি অফিসে ঢুকো, আমি আসতেছি। হুম আমিও তো অফিসে ঢুকবো। পরে বুঝাইয়া মানে আমার যে বড় বউ, মেজো বউ, সেটাকে বুঝাইয়া বাড়িতে পাঠাইলাম। হুম বাড়িতে পাঠাইলাম, বললাম তুমি বাড়িতে যাও, আসতেছি বাড়িতে, মানে অফিস ছুটি হওয়ার পরে বাড়িতে আসতেছি। হুম ঠান্ডা মাথায় বুঝাইলাম, বললাম যে দেখো যা হয়েছে এনে সিন্ডিকেট করলে এখানে ঝামেলাটা হইব, হুম এখানে সিন্ডিকেট করে না, যা কিছু হয় বাড়িতে যাই কথা বলি আমি। পরে আমার কথাগুলো বুঝগুনা মানলো। মানার পরে সে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যায় কান্নাকাটি, মানে অনেক কান্নাকাটি করছে। বাড়িতে ফোন দিছে, ওদের বাড়িতে ফোন দিছে যে এর কারণে তোমার জামাই তো বিয়ে করছে, তোমাদের জামাই আরেকটা বিয়ে করছে, সে এখানে থাকে, আমার এখানে আসে না। সে এখানে আরেকটা মেয়ে নিয়ে বিয়ে করে আলাদা রুম নিছে। মানে আরও খাট এগুলা কিনছি, মানে খাট কিনছিলাম, মোটরসাইকেল বেচে ফেলাইছিলাম, মোটরসাইকেল বেচে এগুলা খাট আমি কিনছি যে সে এগুলা মানে জানছে। আমি আবার সেগুলো মিথ্যা কথা বলছিলাম যে খাট আমার বন্ধু নিছে, মানে খাট আমার বন্ধুরে কিনে দিছি আমি, মানে তার টাকা দিয়ে আমি কিনে দিছি। কিন্তু আমি যে মোটরসাইকেল বেচে খাট কিনছি আমার জন্য, সেটা কেমনে জানি শুনছিল, পরে আমি সেটা অস্বীকার করছি। তো এইগুলো অনেক কিছু বলছে যে তারা সেখানে আলাদা সংসার সাজাইয়া নিছে, সব কিছু বলছে। বলার পরে সেখান থেকে আমার শ্বশুরবাড়ির থেকে আমার শ্বশুর, আমার এক ভাইরা আর সম্বন্ধী এরা আসলো। আসার পরে এখান থেকে পরে বাসায় আসলো পরের দিনই, সেটা হুম সেদিন তো না, পরের দিন বাসায় আসলো। সেদিন আমি বাড়িতে যে না যাইয়া পরে ওরে বললাম যে তুমি একটু সরে থাকো, হয়তো জিনিসটা প্রকাশ হয়েছে, তোমার এই বাসায় রাখা যাবে না, বাসায় রাখলে তোমার এসে যদি নিয়ে যায়, তোমার উপরে টর্চারিং যদি করে, তো তুমি বিনা দোষে টর্চারিং হবা কেন, বরঞ্চ আমি এদের সাথে মোকাবেলা করি, যাই কিছু করি, এটা আমি বোঝাবো, বাড়ির জামালাটা আমি মিটাবো, তুমি একটু সরে থাকো। পরে ওরে আমি মানে আমার ওরও একটা বান্ধবী থাকে নরসিংপুরে, ওই নরসিংপুরে পাঠাইয়া দিছি ওরে। নরসিংপুরে পাঠাই দিই ওর বান্ধবীর কাছে। আমি বললাম তোমার বান্ধবীর বাসায় যাও তুমি, আমি এদিক দিয়ে ট্যাকেল দিতেছি। এই নরসিংপুরে মানে থুয়ে আসতে গেলাম আমি সাথে সহ, কয় আমার মানে তুমি সাথে নিয়ে থুয়ে আসো। পরে আমি এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমার শ্বশুর, আমার
মানে বাইরা এরা সবাই বাসায় এসে মানে খুঁজতেছে, বাসায় তালা মারা। পরে আশেপাশের রুমার যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করছে, কয় তারা তো সকালেই চলে গেছে এখান থেকে, অফিসে যায় নাই, তারা জানি কোন জায়গায় চলে গেছে। পরে এখান থেকে আমার শ্বশুর মানে সবাই ওরা বাড়িতে গেছে, পরে বাড়িতে যায় হেরা সবার সাথে কথাবার্তা বলতেছে যে মার সাথে, বোনের জামার সাথে। বড় ভাই তো বাহিরে থাকে, আমার বড় ভাই তো নাই। আমার আব্বা মারা গেছে অনেক আগেই, এই মানে দ্বিতীয় স্ত্রী বিয়ে করার পরে কিছুদিন পরেই আমার আব্বা মারা গেছে। বাবা নাই, মা আছে বাড়িতে, বোন আছে, বোন জামাই আছে। তাদের সাথে কথাবার্তা বলতেছে, মানে কথা বলতেছে। কথা বলার কালীন পরে তারা এক পর্যায়ে তাদের মেয়ে রাখবে না, এখানে নিয়ে যাবে, আপনার ছেলে বিয়ে করছে। পরে তারা আমার আগে অনেকবার ফোন করলো যে আসো তোমার সাথে কথা বলি, তুমি বিয়ে করছো বেশ ভালো কথা, একটা না 10টা করো, সমস্যা নেই, তুমি ভাত কাপড় দিয়ে পালবা। তারা এই কথা বলতেছে, মানে আমার শ্বশুরও বলতেছে, আমার সম্বন্ধীও বলতেছে, তুমি বিয়ে করছো, তুমি ভাত কাপড় দিয়ে পালতে পারলে আমার সমস্যা নাই তো। তারা এই কথা বলতেছে, তুমি বিয়ে করছো সমস্যা নাই, তুমি আসো এখানে, তোমার সাথে মানে মানে একটা কথা বলি। পরে আমি ওইখানে গেলাম না আবার, আমি পরে তাদের সাথে মোকাবেলা হইলাম না। পরে ওই ওরা নিয়ে যে বান্ধবীর বাসায় গেলাম, ওইখানে রাত রইলাম, ওইখানেই ওই বান্ধবীর রুমে বান্ধবীর সহ আমি ওইখানে রইলাম। থাকার পরে আমার যে মানে বউরে আমি বারবার রিকোয়েস্ট করছি, ওরে আমি একটা কথাই বলছি, মানে আইরিনের মাও, তুমি যদি এখান থেকে চলে যাও তো তুমি কিন্তু কখনো এখানে আসতে পারবে না। চলে যাইতেছে মানে বলতেছে যে তুমি যদি না আসো তাহলে আমারে কিন্তু আব্বা আম্মা আমার দুলাভাই নিয়ে যাবো এখান থেকে, রাখবে না, তোমার আসতে হইবে এখানে, তুমি এসে আমার এখানে রাখো। পরে আমি কইলাম যে না, আমি ওখানে যাইতে পারবো না, আমি তাদের মুখোমুখি হইতে পারবো না এখন, এই মুহূর্তে না, আমি অনেক দূরে আছি। তুমি বলো যে আমার জামাই বিয়ে করছে, যা কিছু করছে, আমি এখানে থাকবো। আমার জামাই তো আমার ভরণ পোষণ করতেছে, আমার তার মানে বাদ দিয়ে কিছু করতেছে না, খাবার দাবার তো সব কিছু দিতেছে, তুমি এই কথা বলো। তারা আমি এই কথা বলছি। এই বিষয়টা নিয়ে আমার যে বউর শারীরিক সমস্যা ছিল, এটা মানে ওদের ফ্যামিলির থেকেও জানে, আমার ফ্যামিলির থেকেও জানে, সবাই জানে, আমি নিজে ডাক্তার দেখাইছি পর্যন্ত। পরে আমি কইলাম যে তুমি যদি যাওগা এখান থেকে, মানে তেলে কিন্তু আর কখনোই আসতে পারবে না এখানে, তোমাকে যাই আনবো না আমি। তার কারণ আমি যাই কিছু করছি না কেন, একমাত্র তোমার অবহেলার কারণে আমি করছি। তোমাকে বিয়ে করছিলাম, মানে পছন্দ করে বিয়ে করছিলাম, তোমাকে ফালাই দেওয়ার জন্য বিয়ে করি নাই। বলার পরে তারপরেও সে চলে গেল তার বাবা মা, আপনি তৃতীয় স্ত্রীর সঙ্গে? হ্যাঁ, আচ্ছা। তখন আমার তৃতীয় স্ত্রীর সঙ্গে চলে যাওয়ার পরে পরের দিন সকালবেলা, ওরা যেদিন বিকালবেলায় চলে গেল, তার পরের দিনই সকালবেলায় ফোন দিছে আমাকে। ফোন দেওয়ার পরে মানে বলতেছে, তুমি যদি না আসো আমার না নিতে, তোমার পরিস্থিতি কিন্তু খারাপ হবো, তুমি বিয়ে করছো, তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব, তোমার বিরুদ্ধে মামলা করব। আমি চাই না যে তোমার কোনো ক্ষতি করুক, তোমার কোনো অ্যাকশনে যাক। তুমি বিয়ে করছো, তোমার বউ আমি মেনে নিছি, কিন্তু তুমি আইসা আমাকে নেও। মানে আমার দ্বিতীয় স্ত্রী এটা আমাকে বললো। পরে আমারে বললো যে তুমি যার সাথে বিয়ে করছো, যারে বিয়ে করছো, ওই সিমলারে ফোন দাও, আমি তো কথা বলবো। পরে ওরা দুজনে কথা বললো ফোনে। তার পরের দিন সকালবেলা, যার বান্ধবীর বাসায় যে আমি আসছিলাম, তার পরের দিন সকালবেলা ওরা দুজনে কথা বললো। কথা কি জানি বললো ফোনে। বলার পরে ও বলতেছে যে তুমি আর আনতে যাও, ও কইতেছে যে তুমি আমার নিতে আসো, যে তুমি কি মানে ঠিকভাবে বলতেছো, ঠিক করে কথা বলতেছো, আমি আর আনতে যাবো? কহ যাও, তুমি কই যাও, এটা আমি বুঝবো, তুমি যাও। আমি কই তুমি কি সুস্থ আছো? আমি এই কথাটা বলছি, তুমি কি সুস্থ আছো? মানে ওরা আমি এই কথাটা বলছিলাম, বইলা বিয়ে করছি যে আইনের মাইরে আমি কখনোই মানে ছাড়তে চাই না। তোমারে বিয়ে করার পরে সে যদি তোমাকে মাইনে নিয়ে ভাত খাইতে পারে, তাহলে সে তারে আলাদা বাড়িঘর, মানে যে বাড়িতে আছে ওইখানে থাকবো, আর তোমার আলাদা বাড়িঘর করে দিব আমি। এই কথাটা মানে তার সাথে আমি শেয়ার করে বিয়ে করছি তারে। পরে কয় ঠিক আছে, তুমি ওরা যাই নিয়ে আসো, তোমার ওইখানে মারে কাটে কি করে না করে এটা আমি মানে যদি তোমার নিয়ে ফাঁসায় ওইখানে, আমি তোমার ওইখান থেকে ছুটে আনবো। তোমার এরকম মানে আমাকে বলতেছে, ও আমাকে এই ধরনের সাপোর্ট দিতেছে। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদের সবার জন্য বলছি, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলোর ভিডিও কন্টেন্ট দেখতে পাবেন। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm।
আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর পরে আমি বললাম যে ঠিক আছে যাই। পরে ও এখান থেকে ওদের বাড়িতে গেল, আমারে ওরে আনতে পাঠাইলো, বুঝছেন। পরে আমি এখান থেকে আমার গ্রামের 2জন লোক লইলাম। আমি তার একা এখন যাইতে পারবো না, একা আমার কাছে দিবও না। আমারে বললো যে বলতেছে তুমি খালি সাথে করে 2জন লোক নিয়ে আসো, আর কেউ লাগবে না। পরে ওরা যেভাবে বলতেছে আমি এইভাবেই ওদের কথা মতো এখান থেকে গেলাম। আমি 2জন লোক সাথে নিয়ে আমার শ্বশুরবাড়ি গেলাম। শ্বশুরবাড়ি যায়া পরে ওইখানে কথাবার্তা বললাম। কথা বলার পরে আমারে ও একটা কথাই বলছে কি, তুমি বিয়ে করছো, আমি তোমার বউ মাইনে নিছি, কিন্তু তুমি এখানে এসে অস্বীকার করবা যে আমি বিয়ে করি নাই। এটা আপনার কি সেকেন্ড ওয়াইফ বলতেছে? সেকেন্ড ওয়াইফ, এটা সেকেন্ড ওয়াইফ বলতেছে। পরে আমি ওখানে যাই হাইরা অস্বীকার করছেন? অস্বীকার করছি। তারপর কি হয়েছে? যে আমি বিয়ে করি নাই। পরে আমার শ্বশুর বলছে যে দেখো, তুমি যদি আসলেও সত্যি করে বিয়ে করে থাকো তে তুমি ওই বই নিয়ে খাও, আমার মেয়ে আমি যে নিয়ে আসছি তে তোমার বাড়িতে আর পাঠানোর দরকার নাই, তুমি ওইখান থেকে খাও। আমার মেয়ের যা আছে লেনদেন যা আছে তুমি লেনদেন মিঠাইয়ে দাও। তারা এই প্রস্তাব আইলো। আমি আবার এর কথায় ফেলতে পারতেছি না যে আমি তোমার সংসার ছেড়ে যাবো না, তুমি আমার নিয়ে যাও। আবার এই কথা বলতেছে, কয় তুমি বিয়ে করছো, আমি এটা মাইনে নিছি, কিন্তু তুমি এখান থেকে আমার মিথ্যা কথা বললে তুমি খালি তোমার বাড়িতে নিয়ে যাও। আমি ওরে মাইনে নিম, আমি ওরে মাইনে নিয়ে যদি খাইতে পারি তাহলে মানে আর কেউ তো সমস্যা নাই, আমার বাবা মার সমস্যার কথা থাকার কথা না। যাই হোক, কি করেছেন আপনি তারপরে? পরে ওইখান থেকে যাই হোক মানে মিথ্যা কথা বললে আমি নিয়ে আসলাম যে আমি বিয়ে করি নাই, যা করছি এটা আমি ভুল করছি, এটা আমি সমাধান মানে আমি এটা সমাধান করব, আমাদের কিছু করা লাগবে না। পরে ওইখান থেকে তারপরের দিন তার সাথে করে নিয়ে আসলাম, বাচ্চার মারে নিয়ে আসলাম। বাচ্চার পরে নিয়ে আসার পরে বলতেছে যে সে আবার ও ফোন দিয়া বললো যে তুমি ওদের বাড়িতে গেছে, আমার তৃতীয় স্ত্রী ওদের বাড়িতে গেছে, ওদের বাড়িতে ও বাড়িতে এসে হেরা ফোন দিছে যে তুমি আসো। আপনি এখন বর্তমানে কোন স্ত্রীর সঙ্গে আছেন? দ্বিতীয় স্ত্রী, মানে যেটা আপনার মোটামুটি 2 ফ্যামিলি থেকে জেনে শুনেই বিয়েটা হয়েছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানে আইরিনের মা, তাই তো? তৃতীয় স্ত্রীর ঘরে কি আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে? তৃতীয় স্ত্রী করে না। এবং তৃতীয় স্ত্রীর সঙ্গে আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে? ছাড়াছাড়ি হয়ে গেছে। ও চলে গেছে নাকি আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন? ওই চলে গেছে। ওই চলে গেছে। আপনার এই ঘটনাটার পিছনে অনেক জটিলতা আছে, অনেক প্যাচ আছে। হ্যাঁ, অত প্যাচ দিয়ে এমন অবস্থা হবে যে রাতের বেলা লোকজনের ঘুমও হবে না। শুধু ঘুমটুমটা আমার তো মনে হয় মাথা খারাপ হয়ে 3 দিন ঘোরাঘুরি করবে যদি পুরো গল্পটা আমি আপনার এই প্যাচ ঘোষ জায়গা থেকে তুলে ধরতে পারতাম। আমি সেই জায়গায় যেতে চাই না, কারণ এই স্টোরিটা প্যাচের হবে, এটাই স্বাভাবিক। 3টা বিয়ে কয় বছরের মধ্যে? 2 সাল থেকে শুরু করে। হ্যাঁ, তারপর লাস্ট বিয়েটা কয় সালে? লাস্ট বিয়ে হয়েছে এই 20 সালে। আচ্ছা, তার মধ্যে সময় অনেক, 18 বছর। 2002 সাল না 20 সাল? 20 সাল। 2002 থেকে 20 এর মধ্যে 3টা বিয়ে করছেন। বাচ্চা কাচ্চা কয়টা? বাচ্চা প্রথম ঘরের ঘরে একটা মেয়ে ছিল, চলে গেছে। প্রথম ঘরে একটা মেয়ে তো বয়স হয়ে গেছে অনেক। মেয়েটার আমি নিয়ে আসছিলাম এখানে। আবার নিয়ে আসছেন? হ্যাঁ। মেয়েটাকে এখন আপনার জিম্মায় থাকে? মানে এখন ছিল, আবার ওই যে ঈদের পরে চলে গেছে। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আপনার দায়িত্বে আছে কয়জন? আমার দায়িত্বে 2 জন আছে। 2টাই মেয়ে? না, একটা ছেলে একটা মেয়ে। এটা সবই ওই আইরিনের মার? হ্যাঁ। আচ্ছা, আপনি গল্পটা কেন বলতে আসলেন আজকের এই রেডিওতে? এই যে তৃতীয় স্ত্রী যে, হ্যাঁ, এই মেয়েটা আমার সাথে এমন কিছু করছে যে আমি গল্পের মানে এই মেয়েটা আপনার সাথে যাই করুক, এই মেয়েটাকে যে করার সুযোগ আপনি দিয়েছেন বলেই করছে। হ্যাঁ, আপনি সেটা কি আমি সুযোগ দিয়েছি, ঠিক আছে, কিন্তু ভুলটা কি ওই মেয়ের না আপনার? হ্যাঁ, ভুলটা কার? ভুলটা আমার। আপনি সেটাই বলেন, আর মানুষের দোষ ধরেন না। হ্যাঁ, ভুলটা আমার। হ্যাঁ, কোথায় ভুল হয়েছে আপনার বলেন তো? আমার ভুল হয়েছে আমার কপালে যেটা আসছিল আর কি, এটা যদি আমি মানে নিয়ে খালি থাপড় দিয়ে বলতাম যে আমার কপালে যা আছে আছে, এর বেশি আশা করতে যাইয়া মানে আমার মানে কপালে দুর্গটি টাইনে নিছি আমি।
মানে আপনি প্রথম বিয়েটাতেই ঠিক ছিলেন, প্রথম বিয়ের পরেও প্রথম বিয়েটা নষ্ট হয়ে গেল কি কারণে এটা আমি জানি না, যদি দোষ আপনার না হয়ে থাকে আপনি সংসার করতে চাইছিলেন, ঠিক আছে চলে গেছে। হ্যাঁ আমি সংসার করতে দ্বিতীয় বিয়েটা আপনি দেখেন, দ্বিতীয় বিয়ে পর্যন্তই আপনার ঠিক ছিল। সেটা হলো যে আপনি প্রথম স্ত্রীর সাথে আপনার ডিভোর্স হয়ে গেল, তারপরে আপনার কথা ছিল আপনি আপনার তৃতীয় স্ত্রী যে হয়েছিল, আপনার যে গার্লফ্রেন্ড বা আপনার যে প্রেমিকা, তাকে বিয়ে করবেন। হ্যাঁ। সে তো আপনাকে বিয়ে না করে অন্য একজনের সাথে চলে গিয়ে 2 বছর থাকলো। হ্যাঁ। তারপরে আপনি যখন দ্বিতীয় বিয়ে করলেন তখন সে ফিরে এসে বললো আপনাকে বিয়ে করলো দ্বিতীয় স্ত্রী থাকা অবস্থায়, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ। তো তখন আপনি তাকে কেন বিয়ে করবেন? যে অলরেডি চলে গেছে, যে অলরেডি বিশ্বাসঘাতকতা করছে, তাকে তো বিয়ে করার প্রশ্নই ওঠে না। প্রশ্নই আসে না। তো আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এত কিছুর পরও আপনার দ্বিতীয় স্ত্রী আপনার সঙ্গে এখনো আছে, আইরিনের মা আছে, এখনো আছে, আছে, আছে। আপনাকে মাফ করতে পারছে, ক্ষমা করতে পারছে? হ্যাঁ সে তো সংসার করতেছে। সংসার করতেছে। সংসার করা আর ক্ষমা করা কিন্তু এক জিনিস না। সংসার করার ক্ষমা করা কিন্তু এক জিনিস না। হ্যাঁ, সো একটু জিজ্ঞেস করে নিয়েন যে এত কিছু ভুল করছেন, এত কষ্ট দিয়েছেন, সে আসলে আপনাকে ক্ষমা করছে কিনা। তবে এটা ঠিক যে আমি জানি না মানে এই গল্প থেকে মানুষ কি শিখবে। আসলে আমাদের যে সামাজিক ব্যবস্থা, আমাদের যে সমাজের রীতিনীতি, তাতে সমাজে আপনি যে শ্রেণীরই হন না কেন, একেবারে গরিব হন আর ধনী হন, যাই হন না কেন, এই অধিক বিবাহ জিনিসটা আমাদের সমাজ পছন্দ করে না। এটা স্ত্রীরাও যেমন মেনে নিতে পারেন না, হাজব্যান্ডের জায়গা থেকেও যে অধিক বিবাহর জায়গার যে নৈতিকতার যে ব্যবহার, সেটাও সে করতে পারেন না। কারণ আপনি যদি ধর্মীয় অনুসারেও যান, তাহলে ধর্মে কিন্তু এই কথাটা বলা আছে যে তুমি যদি সামর্থ্য রাখো তাহলে তুমি অধিক বিবাহ করো। তো আপনার সামর্থ্যই নাই, আপনি নুন আনতে পান্তা ফুরায়, হ্যাঁ, আপনি ব্যালেন্স করতে পারছেন না, তাহলে আপনি অধিক বিবাহে কেন যাবেন? আর সেটাও যদি হয় এই ধরনের সম্পর্ক, তাহলে আমার তো মনে হয় এই ধরনের সম্পর্ক কোনোভাবে আমাদের ধর্মও সমর্থন করে না। আমি মূল ঘটনায় তো যাইতে পারিনি যে এত কিছু পরেও আপনি মূল ঘটনায় যেতে পারেন নাই। মানে আমার মূল ঘটনা কি? হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী যে মানে দ্বিতীয় স্ত্রী যে এর মানে মানে আমার কিন্তু আসলে অধিক বিয়ে করার ইচ্ছা ছিল না। হ্যাঁ, এর সাথে যে আমার মানে মানে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছিল, এটাই থাকতো। হ্যাঁ, এটা থাকাও তো অন্যায়। এটাও থাকতো আর কি। না, এটা থাকবে কেন? এটাও তো অন্যায়। আপনার তৃতীয় স্ত্রীর সাথে আপনার যে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছিল, এটাই থাকতো, আপনি এটা বলতে চাচ্ছেন? মানে তাহলে এটা কি? এটা কি পরকীয়া সম্পর্ক? এগুলো কি ঠিক আছে না? তাহলে মানে থাকবে কেন? আপনার স্ত্রী থাকা অবস্থায় কিসের বন্ধুত্ব? আমি শূন্যের উপরে বসে আছি, আমার তার সাথে এত বছর সম্পর্ক মানে চলাকালীন। আপনি বলতে চাচ্ছেন যে আপনার তৃতীয় স্ত্রী থাকা অবস্থায়, মানে আপনার দ্বিতীয় স্ত্রী থাকা অবস্থায় আপনি তৃতীয় স্ত্রীকে বিয়ে করছেন আপনার দ্বিতীয় স্ত্রীর ভুলের কারণে? হ্যাঁ। কিসের ভুল সেটা আপনি শুধু বলেন কিসের ভুল? তার শারীরিক সমস্যা ছিল। শারীরিক সমস্যা। আপনি তাকে ডিভোর্স দিয়ে দিতেন। হ্যাঁ, আমি এটা চাইনি। আপনি ডিভোর্স না দিয়ে আপনি কেন ওটা সম্পর্ক করেন? আমি সেটা চাইনি কেন, মানে আমার ওই যে দেশ গায়ে আসলে ময়মুরব্বীরা এটা হয়েছে, আমি ডিভোর্সই দিতে চাইছিলাম। হ্যাঁ, নিতেও চাইছিল। হ্যাঁ, পরে ময়মুরব্বীদের কথায় মানে বললো যে এটা আসলে মানে বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাব। আচ্ছা, আপনি ঠিক আছে, আপনি তৃতীয় বিয়ে, আপনি এটাও যদি কজ হয়ে থাকে, কারণ হয়ে থাকে যে ঠিক আছে আপনার দ্বিতীয় স্ত্রীর শারীরিক সমস্যা আছে এবং তার অনুমতি আছে আপনার তৃতীয় বিয়ে করার, ধরেন এই অবস্থা অনুমতি তো ছিলই না, তারপর ধরেন আমি ধরে নিচ্ছি অনুমতি, কিন্তু এই মেয়েটাকে আপনি বিয়ে কেন করলেন? যেই মেয়েটার সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল, সেই মেয়েটা আপনাকে ফেলে দিয়ে অন্য একজনের সাথে চলে গেল, ওই মেয়েটাকে আপনি কেন বিয়ে করলেন? এটাই তো আমার দোষ। এই জায়গাটাই আমি বারবার আসতে চাচ্ছি। এটাই আমার দোষ কেন? এই মেয়েটার আপনি এখন আছেন না আপনার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে? কত বছর যাবত আছেন? মানে কত বছর বলতে আমি এই তৃতীয় স্ত্রী গেছে কবে, ডিভোর্স দিয়েছে কবে আপনাকে? এটা দিছে ফার্স্ট লকডাউন যখন পড়ে না, ফার্স্ট লকডাউন 2020-এর কথা বলতেছেন? হ্যাঁ 20-এ। 2 বছর যাবত আপনার কি আরো বিয়ে করার পরিকল্পনা আছে? না। ভবিষ্যৎ বিয়ে করার পরিকল্পনা আছে? তো নাই, এখন নাই কেন? এখন নাই কারণ এখন আমার সন্তানের মুখের দিকে চাইলে, সন্তানের মুখের দিকে আপনার আরো আগে থেকে চাওয়া উচিত ছিল না। এটা চাইছিলাম, কিন্তু আসলে কি জীবনটা তো আমার জীবনটা চলতে গেলে আমার জীবনে কি কি প্রয়োজন ভাই, মানে সেটা আসলে মানে আমি আমার স্ত্রীর থেকে আমি পাইনি কোনোদিনও। আচ্ছা শোনেন, একটা কথা বলি, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আইনাল হক। আইনাল, আর ডাকনাম রবিন ভাই, আপনার এই গল্পটা আমি গোলে মেলে যেমনি হোক আজকে এখানে উপস্থাপন করতে চাচ্ছি এবং রেডিওতে এটা প্রচার হবে, আমার এই কথাগুলো প্রচার হবে। আপনার গল্পের একটা বিশাল শিক্ষা আছে, সেটা হচ্ছে কি পৃথিবীতে কোনো মানুষই না সব দিক থেকে পরিপূর্ণ সুখী মানুষ হয় না, সুখী থাকে না, ঠিক আছে? কোনো মানুষই হয় না। কারো হয়তো অর্থ আছে, সুখ নাই, কারো হয়তো অর্থ নাই কিন্তু প্রচুর সুখ আছে, সংসারে অনেক শান্তি। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ পৃথিবীতে এমনভাবেই পাঠিয়েছেন, এটা কোনো না কোনোভাবে ডিস্যাটিসফ্যাকশন থাকবেই, মানুষের মধ্যে অসন্তুষ্টি থাকবেই। আপনি যদি মনে করেন যে একের পর একটা ভালো মেয়ে খুঁজবো বলে বিয়ে করে যাব, তাহলে আপনার যে কতগুলা বিয়ে করতে হবে জীবনে। না ভাইয়া, হ্যাঁ, আমার ওরকম কিছু ছিল না। আমি সাধারণ ঘরের একটা ছেলে, আমি কিন্তু কঠোর পরিশ্রম করতে জানি। আমি জানি, আমি কঠোর পরিশ্রম করতে জানি। আমি এমন কোনো কাজ নাই যে পারি না, ধান গাড়ার থেকে শুরু করে ধান কাটার থেকে শুরু করে এভরিথিং সবকিছু করতে জানি। আমাকে কেউ বলতে পারবে না যে যে এই ছেলেটা এই কাজ থেকে ভাইগে গেছে, আমাকে কেউ বলতে পারবে না। আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারবেন আপনি, আমি কিন্তু কঠোর পরিশ্রম করি। আমি যে কাজ করি
মানে সারাদিন একটা পুরুষ লোক মানে যেখানে যেখানে কাজ করুক, হুম বাড়িতে যায় যে হুম তার বউর কাছ থেকে কিছু যে মানুষে আশা করে, সেটা আমি কোনোদিনও পাইনি। আচ্ছা, এখানে একটা কথা বলি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ রকমভাবে সঠিক, আমি আপনার সাথে একমত। যে একটা ছেলে বা একটা পুরুষ তার স্ত্রীর কাছ থেকে কি এক্সপেক্ট করে, সে সারাদিন পরিশ্রম করে যাওয়ার পরে তার বউটা খুব পরিপাটি গোছানো থাকবে, তাকে দেখে সুন্দর করে মিষ্টি একটা হাসি দেবে, সে যদি একটু লেট করেও ফিরে তার প্রতি যেন ওই সিম্প্যাথিটা থাকে, এবং তার কাজে প্রশংসা করবে, তার সাথে বসে একটু গল্প করবে এবং একটু সময় দেবে এক্সট্রাভাবে। আবার হাজব্যান্ডও ঠিক ওই সময়টাতে একটু অ্যাটেনশন দেওয়া উচিত ওয়াইফের প্রতি, যে না আমি আসছি, আমার এখন কাজটা সাইড করে রেখে আমি একটু গল্প করি, খাবার টেবিলে বসে হোক 10 মিনিটের জন্য। এটা যে আমি আপনাকে বলতেছি না, আমি নিজেও কখনো অনেক সময় প্র্যাকটিস করতে পারি না, বাট আমাদের এক্সপেকটেশনের জায়গায় এটা থাকে। তো এখন কথা হচ্ছে কি, বাচ্চা কাচ্চা হয়ে গেলে না এইসবের হিসাব একটু অন্যরকমভাবে করতে হয়। তা ঠিক আছে, জীবনে আরেকটা জিনিস, হ্যাঁ। আমি যে এইখানে আসছি, হুম মানে আমি যে বলছি সকালবেলায় বের হয়েছি, সকালবেলায় আমি ভালুকা স্ট্যান্ডে ফলের দোকানদারি, মানে এখন দোকান করি, ফলের দোকান। সকালবেলায় আমি যে প্যান্ট শার্ট পরে পাঞ্জাবি পরে দোকানে আসছি, দোকানে এসে আমি এক দুপুর দোকান করে পরে কিন্তু গাড়ি চড়ছি। আমি সকালবেলায় খালি এটুকুই বলছি তারে, আমি আজকে ঢাকা যাব। সে আমাকে এই প্রশ্নটা করলো না যে তুমি ঢাকা কী কারণে যাবা। এ তো ভালো হয়েছে না, এই প্রশ্নটা তো করার দরকার, করার দরকার না। সে আমার স্ত্রী হিসাবে আমি কোথায় কি করি না করি, তার তো এই প্রশ্নটা করার দরকার। আমি যে রাতে 3টার সময় বাড়িতে যাই, সে কখনোই আমাকে জিজ্ঞেস করবে না যে তুমি কোথায় গেছিলে। তো আপনি এটা নিয়ে কখনো আপনার স্ত্রীকে জিজ্ঞেস করছেন যে হ্যাঁ, তুমি আমি এরকম জিজ্ঞেস কেন? করছিলাম। হ্যাঁ, সে কি বলে? আমি মানে সে আসলে কি জানেন ভাই, সে ভাত আর কাপড় পাইলি হয়, তা অনেক ভালো, সে কিছু প্রয়োজন নাই। তো অনেক ভালো মানুষ। আমি পুরুষ লোক, হ্যাঁ। আমি কি করব? আমি কি পাপ করে বেড়াবো? না, একটা না। মেয়ের সাথে পোস্ট করে বেড়াবো? আচ্ছা, এখানে আমি আপনাকে বলি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা আমি আপনার সাথে, আপনি যেটা বলছেন সেটা আমি আপনার সঙ্গে একমত। এখন কথা হচ্ছে ভাই, এই জায়গাটার সমাধান খুব সুন্দরভাবে হইতে পারে। এর সমাধান যেটা হচ্ছে, আপনার স্ত্রীর অনুমতি নিয়ে আপনি আরেকটা বিয়ে করতে পারেন, ডেফিনেটলি পারেন। অথবা আপনার স্ত্রীর সঙ্গে সুন্দরভাবে আলোচনা করে ধর্ম অনুসারে হোক বা আইন অনুসারে হোক আপনাদের মধ্যে সেপারেশন হয়ে যেতে পারে, ডিভোর্স হয়ে যেতে পারে। এটা আমার ক্ষুদ্র জ্ঞান যেটা বলে। আরেকটা পয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে অত্যন্ত মানবিক একটা পয়েন্ট, সেটা হচ্ছে বছরের পর বছর তাকে বোঝানো, সময় ধরে তাকে বোঝানো, ধৈর্য ধরে তাকে বোঝানো, তার মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করা। আমি বহু চেষ্টা করছি। আচ্ছা, যদি আজকে আপনি বিয়েটা হয়েছে, যদি আপনি ফেল করেন, আমি বলতেছি, আর যদি আপনি ফেল করেন, যদি আপনি মনে করেন যে এই মানুষটাকে দিয়ে আপনার হবে না, সেক্ষেত্রে ধর্মীয় এবং আইনগত দুই জায়গা থেকে আপনার সুযোগ আছে নতুন একটা জীবন বেছে নেওয়ার। আমি আপনার সাথে এই বিষয় নিয়ে আমি আপনাকে বলতেছি না সুযোগ নাই। আচ্ছা, এখন এবার আপনি আমাকে আসেন, কিন্তু আমার প্রসঙ্গ তো সেটা না। আমার প্রসঙ্গ হচ্ছে, আপনি যাকে তৃতীয় স্ত্রী হিসেবে নিলেন, যদি আপনার দ্বিতীয় স্ত্রীর এই কারণেই হয়ে থাকে, তাহলে তৃতীয় স্ত্রী হিসেবে যাকে নিয়েছেন সেটাও তো আপনি ভালো মানুষ বা পারফেক্ট মানুষটাকে বাঁচেন নাই। আমার ওই জায়গাটাই পয়েন্ট, এটাই পয়েন্ট। আচ্ছা, যদি সেটাও আপনাকে জীবনে সুখ দিত, আপনি যেটা বেছে নিলেন, সেটা তাহলে একটা কথা ছিল, দেয় নাই। সো আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে, আপনি যদি অন্য সম্পর্কেও যেতে চান, আপনার বৈধ সম্পর্কেও যদি যেতে চান, তাহলে আপনার এই স্ত্রীর অনুমতি ক্রমে আপনি একটা সুন্দর সম্পর্ক বেছে নিতে চাই না। আচ্ছা, এখন যেতে চান না কেন? আমি যেতে চাই না কারণ এখন মানে আমার সামনে 3টা সন্তান। তাহলে একটু আগে যে আপনি এখন যে কথাটা বললেন যে আমি এটা সবকিছু মাটি দিচ্ছি, আমি এই মাটিটা অনেক আগে দেওয়া উচিত ছিল, আমি তো সেটাই বলতেছি। আপনি আমার মন থেকে, আমি আমার মন থেকে আমার জীবনের শখ আল্লাহ সবকিছু মাটি দিচ্ছি। আপনি যদি আরো আগে মাটি দিতেন, তাহলে হয়তো আপনার এই তৃতীয় ভুলটা হতো না। আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে পজিশনে আছেন, আপনার নিডের জায়গা থেকে, আপনার প্রয়োজনের জায়গাটা থেকে, সেটা শতভাগ সঠিক। সেটা যদি আপনি আপনার সন্তানদের কারণে মাটি দিয়ে থাকেন বা যেটার কারণে মাটি দিয়ে থাকেন, তাহলে এটা আপনার আরো আগে মাটি দেওয়া উচিত ছিল, দরকার ছিল। বুঝতে পারছি, আমি ওই পয়েন্টে আসতে চাচ্ছিলাম। আমার এই পয়েন্টের কোনো কথাই নাই। একটা যেটা হচ্ছে, বাবা মা হয়ে যাওয়ার পরে না আসলে নিজেদের এই বিষয়গুলো নিয়ে আসলে অত চিন্তা করার সুযোগ থাকে না। আমার মনে হয় সেই জায়গাটাই ফোকাস করা উচিত, যে একটা সন্তান নিয়ে আসছে দুনিয়াতে। কিন্তু আমার মানে 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 ভোটার আইডি কার্ডে 35 বছর বয়স দেওয়া আছে, ওইখানে আমার বয়সটা বাড়ানো দেওয়া আছে, কিন্তু আমি কিন্তু আসলে মানে আমার বয়সটা অতটা না। কিন্তু আমি এই অল্প বয়সের মধ্যে 30-32 বছর বয়সের মধ্যে আমি 3টা সন্তানের বাবা হয়ে গেছি। মানে আমি যখন এই মাথার মধ্যে মানে এই মানে মাথার ভিতরে যখন এই জিনিসগুলো ঢুকাই না এখন, তখন আসলে আমার জীবনের সকালাদের কথা এখন আমি সবকিছু ভুলে যাই। মানে আমার জীবনের যে ব্যক্তিগত কিছু চাওয়া, মানে এইটা আমি ভুলে যাই। আবার কিছু কিছু সময় যখন আমি বাড়িতে যাই, মানে আমি কাজ শেষে যখন বাড়িতে যাই, তখন আমার বাড়ির পরিবেশ দেখা তখন মনে হয় যে কি করি আমি।
এটা আপনি যেটা বলছেন এটা আমি একমত আপনার সঙ্গে, কোনোভাবেই এটা আপনি যেটা বলেছেন সেটা শতভাগ একমত। জীবনে বিয়ে করে অনেক মানুষই এরকমভাবে অসুখী, এটা ঠিক। এবং এই অসুখী থেকেই কোনো সময় মানুষ ভুল ডিসিশন নিয়ে ফেলে, এটাও সঠিক। আমি আরো বিষয়গুলোতে যেতে যাচ্ছি না ভাই, আমি একটা কনক্লুশনে আসি প্লিজ। হ্যাঁ, তো ঠিক আছে, আমি আপনার সাথে বলতে পারি, আপনি যদি লাইন ড্র করেন যে ঠিক আছে আসলে সমাধান কি, সমাধান আপনি নিজেই বেছে নিছেন, সেটা হলো আপনি সন্তানদের মুখের দিকে তাকায়, হ্যাঁ সন্তানের মুখের দিকে তাকায় আপনি আর কোনো কিছু চিন্তা করতে চান না। আমি শুধু এতটুকুই বলতে পারি যে এটাই বেস্ট ডিসিশন, এটাই বেস্ট ডিসিশন। কিছু মানুষের ওই যে বললাম সারা জীবন ধরেই কোনো জায়গায় অপূর্ণতা থেকে যায়, আমি আপনি মনে করেন এটা আপনার জীবনে একটা বড় অপূর্ণতা, মানে একদম কুরবানি দিয়ে দিয়েছি আমার লাইফটা। ঠিক আছে, আপনি এই অন্তত একটা জায়গায় হেরে যায় না, সেটা হচ্ছে আপনার সন্তানদের কাছে ভালো বাবা হওয়ার চেষ্টা করেন। এটাই হয়তো এটাই সুখ, হ্যাঁ এটার বিনিময়ে হয়তো আল্লাহ আপনাকে অনেক বড় কিছু দেবেন। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, ইটস আ বিউটিফুল স্টোরি, কিন্তু ওনার বলার জায়গাটা আর আমাদের এই যে বারবার কাট করাটা, সেই জায়গা থেকে অনেকখানি স্ক্যাটার্ডলি আপনার কাছে আসবে, কিন্তু এটা একটা খুব জটিল একটা সমীকরণ। এই জটিল সমীকরণের জায়গাটা যদি খুব সুন্দর করে প্রেজেন্ট করা যেত তাহলে কোনো অংশেই এটা সিনেমা বা নাটকের চাইতে কম নয়। এই যে জটিল সমীকরণ, এই যে বৈবাহিক জীবনে পরপর 3টা মানুষ স্ত্রী, এবং সেই 3টা স্ত্রীর কোনো স্ত্রী তার জীবনে পারফেক্ট হলো না, এবং তার মধ্য দিয়ে এই 30-35 বছরে এসে জীবনে একটা জায়গায় থিতু হওয়া যে না আমার সন্তানদের জন্যই বাকি জীবনটা কাটাতে হবে। ইটস আ গ্রেট ডিসিশন। আমি তো মনে করি এটা একটা খুব ভালো উদাহরণ হতে পারে। তবে এটা ঠিক বিয়ের ক্ষেত্রে বারবারই যে কথাটা বলেছি সবসময় অনুষ্ঠানে রেডিওতে, সেটা হলো বিয়ের ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং আমি মনে করি প্রত্যেকটা পরীক্ষায় যেরকম আমাদের উতরে যাওয়ার জন্যে প্রিপারেশন দরকার হয়, প্রত্যেকটা পরীক্ষায় আমাদের যেরকম উতরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার প্রয়োজন হয়, মানে একেবারে কি বলা যেতে পারে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি বিয়েটার ব্যাপারেও আমাদের প্রস্তুতির একটা প্রয়োজন আছে, যে আমি আসলে একটা মানুষের সাথে সংসার করতে যাচ্ছি মানেই হচ্ছে আমি তাকে টেকেন ফর গ্রান্টেড নিব না। সেখানে আমার কিছু দায়িত্ববোধ আছে, সেখানে শুধু সে না তার পরিবারের প্রতি আমার দায়িত্ববোধ আছে, এবং ওই মানুষটাকে আমি আমার লাইফে কী জন্য নিচ্ছি, ওই মানুষের কাছ থেকে আমি কি এক্সপেক্ট করি। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা উল্টোটা চিন্তা করি, বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা করি আমার জীবনে রাজকন্যা আসবে, আমার জীবনে রাজপুত্র আসবে, আমরা চিন্তা করি যে রাজকন্যা এসে আমার জীবনটাকে আলোকিত করে চলবে, মানে আমার কোনো দায়িত্ব আছে তার প্রতি সেটা ভুলে যাই, এবং একইভাবে রাজপুত্র এসে আমার জীবনটাকে আলোকিত করে তুলবে। তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা থেকে, এই ফ্যান্টাসি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, রিয়েল লাইফ নিয়ে ভাবতে হবে যে একটা মানুষ এরকম হয়, একটা মানুষের সাথে স্টে করতে গেলে একই বাথরুম একই ওয়াশরুম শেয়ার করতে হয়, একই বেডরুম শেয়ার করতে হয়, হ্যাঁ অনেক কিছুই শেয়ার করতে হয়, এবং এই শেয়ারিংয়ের জায়গায় অনেক কিছুই ডিসিমিলারিটিস চোখে পড়ে। হ্যাঁ, দেখা গেল যে খুব ছোট্ট একটা জিনিস, হয়তো ব্রাশ, প্রতিদিন সকালবেলা দাঁত ব্রাশ করে আপনি যেখানে ব্রাশটা করেন, ব্রাশটা রাখেন, সেটা তার স্টাইলে ডিফারেন্ট, এবং সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। কিন্তু যদি মেন্টালিটি আপনার তৈরি থাকে আগে থেকে, না সে ডিফারেন্ট হতে পারে এই জায়গাটাতে, তাহলে দেখবেন আপনি তাকে ইজিলি রিসিভ করতে পারছেন। সো আমি মনে করি কারোর ভিতরে চেঞ্জ আনাটার প্রথম এবং প্রধান ধাপ হলো তাকে আপনার রিসিভ করতে হবে। মানে আপনি যদি কাউকে চেঞ্জ করতে চান আপনি নিজের মতো করে, যদি আপনি মনে করেন যে ইফ হি অর শি ইজ রং, দেন আপনাকে ওর রংটাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করে ওটাকে আপনার আয়ত্তে নিয়ে তারপর সুন্দর করে ওটাকে চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ যেটা হবে, এটা সংঘর্ষ তৈরি হবে, এবং এই সংঘর্ষে একজন জিতবে, বেশিরভাগ ক্ষেত্রেই দুইজনই হারে। কারণ বিয়ের পরে ডিভোর্স দিয়ে বের হয়ে যাওয়া, এতে আসলে দুইজনেরই লস, এবং এই কাজটাকে আল্লাহ সবচাইতে অপছন্দ করেন, এবং শয়তানের সবচেয়ে প্রিয় কাজ এটা, দুজনের মধ্যে ঝামেলা তৈরি করে দেয়। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সম্পর্ক অত্যন্ত জটিল একটা সমীকরণ, সেটার জন্য প্রিপারেশন দরকার।